ইজি চেয়ারে হেলান দিয়ে একটা খানদানি চুরুটে আগুন ধরালেন মিস্টার ডেভিড। দুনিয়ার যা কিছু ভালো সবেতেই তার আজ দিলখুশ। একটু আগেই রাতের খাবার সেরেছেন মেজাজি কায়দায়। সব কাজ এভাবেই সারেন তিনি। সুগন্ধি ধোয়ার প্রথম রেখা উপরে ভেসে উঠতেই তিনি মনোযোগ দিলেন পান পাত্রের সোনালি তরলে। গ্লাস ঠোঁট ছোঁয়াতে যাবেন এমন সময় একজন পরিচালক রূপোর ট্রেতে করে একটা কার্ড বয়ে নিয়ে এলো। ডিটেকটিভ ইন্সপেক্টর নিউ স্কটল্যান্ড ইয়ার্ডে। নির্লিপ্ত মুখে কার্ডটা পড়লেন মিস্টার পোরলক। কী ব্যাপারে এসেছেন? উনি বলেননি স্যার। ওকে ভিজিটরদের ঘরে বসাও, আমি কয়েক মিনিটের মধ্যে যাচ্ছি। স্কটল্যান্ড ইয়ার্ড তার কাছে কি জানতে চায় ভাবতে থাকলেন মিস্টার পোরলক। আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত স্যার। ব্যাংক ম্যানেজার মিস্টার চার্লস ক্যাভেন্ডিশের ব্যাপারে আপনার কাছে এসেছি। ক্যাভেন্ডিশ কেন? ওর কী হয়েছে? মানে সত্যি কথা বলতে কি আমিও ঠিক জানি না। মনে হচ্ছে তিনি কেমন রহস্যজনকভাবে উধাও হয়ে গেছেন। রাবিশ! ক্যাভেন্ডিশের মতো লোক কখনো উধাও হতে পারে না। কাল রাতেই তো উনি এখানে আমার সঙ্গে ডিনার খেয়েছেন। না না, সেরকম গোলমেলে কিছু হতে পারে না। সকলের আশা তাই, কিন্তু কাল রাতে তিনি বাড়ি ফেরেননি, আর তারপর থেকে কেউ ওকে দেখেন উনি। মানে কি বলতে চাইছো? হ্যাঁ, আমার মাথায় তো কিছুই ঢুকছে না। কাল চলে যাওয়ার সময় মিস্টার ক্যাভেন্ডিশ তো ঠিকই ছিলেন। তখন কটা হবে স্যার? এই প্রায় 11টা, কি তার ঠিক পরেই। আমি ততটা খেয়াল করে দেখিনি। উনি কি বলেছিলেন, কোথায় যাচ্ছেন? না, এরকম কিছু বলেনি, তবে আমি স্বাভাবিকভাবেই ধরে নিয়েছি বাড়ির দিকে যাচ্ছেন। সে ছাড়া আর কিছু ভাবার তো কোনো কারণ ছিল না। তাকে দেখে কি তখন নর্মাল মনে হয়েছিল স্যার? অবশ্যই। সত্যি কথা বলতে কি উনি দারুণ খোশ মেজাজেই ছিলেন। পরের শনিবার দুজনে মিলে মাছ ধরতে যাওয়ার প্রোগ্রামও করছিলাম। আপনি আর মিস্টার ক্যাভেন্ডিশ বোধহয় পুরনো বন্ধু? হ্যাঁ, 25 বছর আগে আমরা একসঙ্গে স্কুলে পড়েছি। এই উধাও হওয়ার ব্যাপারটায় আমি খুব একটা সিরিয়াসলি নিতে পারছি না ইন্সপেক্টর। দেখবেন খুব শিগগিরই উনি সশরীরে এসে হাজির হবেন, অবশ্য যদি না ওর কোনো অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। আমরা সব হসপিটালে খোঁজ নিয়েছি, সেখানে ওর কোনো খবর পাওয়া যায়নি। এক মিনিট, উনি যেন বলছিলেন, হ্যাঁ উনি আমাকে যেন বললেন ওর স্ত্রী ইস্টবোর্ন না কোথায় যেন গেছেন। মিসেস ক্যাভেন্ডিশ কাল রাতে হঠাৎই ফিরে এসেছেন স্যার, আর এসেই ভীষণ আপসেট হয়ে পড়েছেন। আজ ভোর 4টার সময় তিনি আমাদের ফোন করে ব্যাপারটা জানিয়েছেন। আমরা বহু খোঁজখবর করেছি কিন্তু কোনো লাভ হয়নি। তবে আজ সন্ধ্যাবেলা চিফ ক্যাশিয়ার হঠাৎ খেয়াল হলো যে তিনি মিস্টার ক্যাভেন্ডিশকে গতকাল বলতে শুনেছিলেন উনি নাকি রাতে আপনার সঙ্গে ডিনার সারবেন। হ্যাঁ, ব্যাপারটা শুনে একটু হওয়ারই কথা। কাল রাতে ঠিক কী হয়েছিল একটু খুলে বলবেন স্যার, যদি আপনার আপত্তি না থাকে? না না, আপত্তির কি আছে। কাল রাত 8টার সময় ক্লাবে ওর সঙ্গে আমার দেখা হয়। ডিনারের পর আমরা একটু বিলিয়ার্ড খেলেছিলাম। এরপর একটা ট্যাক্সি নিয়ে আমার ফ্ল্যাটে যাই। ফ্ল্যাটে কটার সময় পৌঁছেছিলেন স্যার? তা 10টা তো হবেই। ওখানে যাওয়ার বিশেষ কোনো কারণ ছিল? হ্যাঁ, আমার কাছে খুব চমৎকার পুরনো নেপোলিয়ন ব্র্যান্ডি ছিল। আমি চেয়েছিলাম ক্যাভেন্ডিশ ওটা একটু চেখে দেখুক। ও, তার মানে উনি আপনার ফ্ল্যাটে ঘণ্টাখানেকের বেশি ছিলেন? তা হবে। যখন ওকে ছেড়ে দেন তখন আপনি কোথায় ছিলেন? আমার ফ্ল্যাটের দরজায়। তার মানে লিফটে চড়ে তিনি একাই নেমে গিয়েছিলেন? না, আসলে উনি লিফটে নামেননি, বলেছিলেন ওটার জন্য অপেক্ষা করতে বিরক্ত লাগছে। আপনি কি আর ফ্ল্যাট ছেড়ে বেরিয়েছিলেন স্যার? না, একটু পড়াশোনা করলাম, তারপর মাঝরাত নাগাদ শুতে গেলাম। ব্যাপারটা এবার স্পষ্ট বোঝা যাচ্ছে। আপনি ওকে শেষ দেখেছেন, তাই তো মনে হচ্ছে, যদি না অবশ্য আমাদের বাড়ির রাতের দাঁড়ানোকে বেরোনোর সময় দেখে থাকে। লোকটা নিচের হলে ওর ছোট্ট অফিসে সাধারণত বসে থাকে, তবে জানি না কাল ক্যাভেন্ডিশকে বেরোতে দেখেছি কিনা। অনেক ধন্যবাদ স্যার, এরকম একটা ব্যাপারে আমাদের তো খোঁজ খবর করতেই হবে। তবে আপনি যেমন বললেন আমরাও চাই খুব শিগগিরই উনি সশরীরে এসে হাজির হন। ব্যাপারটা সত্যিই বেশ অদ্ভুত। ব্যাংক ম্যানেজাররা সাধারণত বেশ শক্ত ধাতের ভরসা করার মতো মানুষ হয়। দেখুন, ওর হয়তো স্মৃতিভ্রম হয়েছে, পথ হারিয়ে কোনো দিকে চলে গেছে। এখন সত্যি বড় চিন্তা হচ্ছে। আরও একদিন কেটে গেল। খবরের কাগজগুলো ব্যাপারটা খুব মারাত্মক আগ্রহ না দেখিয়ে কয়েকটা সাবধানী প্যারাগ্রাফ ছাপল, কারণ মানুষ তো রোজই উধাও হচ্ছে। ঠিকই যে এক্ষেত্রে উধাও হয়ে যাওয়া মানুষটি একজন ব্যাংক ম্যানেজার, ফলে কিছুটা গুরুত্বপূর্ণ। ওয়্যারলেসে SOS পাঠিয়ে আরও খানিকটা প্রচার পাওয়া গেল। তবে সপ্তাহের শেষে অন্যান্য আরও ঘটনা জনতার নজর কেড়ে নিল।
আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ভদ্রলোক অস্থায়ীভাবে চালকের আসনে বসে ব্যাংকের কার্যক্রম দিব্যি সামাল দিতে লাগলেন। সুতরাং মাসখানেক পর এই উধাও হওয়ার ব্যাপারটা প্রায় সকলেই ভুলে গেল। শুধু ব্যক্তিগতভাবে যারা মিস্টার ক্যাভেন্ডিশকে চিনতেন তারা ভুলতে পারলেন না। আর মিসেস ক্যাভেন্ডিশ ধরে নিলেন যে রহস্যময় এক বিচিত্র ঢঙেই তিনি বিধবা হয়েছেন। মিস্টার ডেভিড পোরলক রীতিমতো আয়েশি ভদ্রলোক। তিনি ঠিক করলেন এই জুন মাসের কয়েকটা সপ্তাহ পাড়িতে কাটিয়ে আসবেন, কারণ এই সময়টাই ওই পূর্তি শহরের সেরা সময়। ভিক্টোরিয়া স্টেশনের ক্লোক রুমে তার সব মালপত্র জমা দেওয়া হলো। তারপর তিনি দু একটা কাজ ছেড়ে ক্লাব এলেন লাঞ্চ সারতে। কিন্তু সামনে সাজিয়ে দেওয়া উৎকৃষ্ট মাছের পদের স্বাদ নেবার আগে ডিটেকটিভ ইন্সপেক্টর সিলভারের কার্ড তার কাছে হাজির করল একজন পরিচালক। সামনের খাবারের দিকে এক পলক তাকিয়ে ভুরু কোচকালেন মিস্টার পোরলক। ওকে বলো আমি এক্ষুনি নিচে আসছি। পরিচারককে একথা বলে ছুরি আর কাঁটা চামচ তুলে নিলেন তিনি। এরপর যখন তিনি নিচে নেমে এলেন, ডিটেকটিভ সিলভার তখনও ধৈর্য ধরে অপেক্ষা করছেন। আবার কি ইন্সপেক্টর, আমি বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ আজই আমি পারি চলে যাচ্ছি। ওই মিস্টার ক্যাভেন্ডিশের ব্যাপারটার জন্যই এসেছি স্যার। আমরা এখন ওটার ফাইল ক্লোজ করতে পারিনি। ও হ্যাঁ, ঠিকই তো। আপনার একবার কোনো কিছু কামড়ে ধরলে সহজে ছাড়েন না, তাই না? ছাড়তে চেষ্টা তো করি, কিন্তু না পারলে আর কি করব। এই কেসটার জট আমরা এখনও ছাড়তে পারিনি। আমার তো মনে হয় ওর মেমোরি লস হয়েছে। আপনি হয়তো সেটা ভাবতে পারেন স্যার, তবে ওর ডাক্তার মোটেও সেরকম ভাবেন না। তিনি স্পষ্ট বলেছেন অ্যামনেসিয়া আর যারই হোক মিস্টার ক্যাভেন্ডিশের হবার নয়। তাহলে আমি হাল ছেড়ে দিচ্ছি। কিন্তু আমরা কখনো হাল ছাড়ি না। যাকগে, আপনি কী জন্য আমার সঙ্গে দেখা করতে এসেছেন বলুন। আমি বোধহয় আপনাকে কয়েক মিনিটের বেশি সময় দিতে পারবো না। দুঃখিত স্যার, এরকম একটা ব্যাপারে আমরা তাড়াহুড়ো করতে পারি না। আরও দু একটা পয়েন্ট আছে যেগুলো নিয়ে আপনার সঙ্গে একটু আলোচনা করা দরকার, যদি অবশ্য আপনার আপত্তি না থাকে। মিস্টার ক্যাভেন্ডিশ উধাও হওয়ার পরদিন আপনি আমাকে যা যা বলেছিলেন তার সমস্ত নোট এখানে রয়েছে। এ তো জানা কথা, আমার আর কিছু বলার নেই। তখনই যা বলার সব বলেছি। হতে পারে স্যার, কিন্তু তা সত্ত্বেও রুটিন মাফিক কাজ তো আমাদের করতেই হবে। এখানে লেখা আছে দেখছি আপনি মিস্টার ক্যাভেন্ডিশকে নিয়ে আপনার ফ্ল্যাটে গিয়েছিলেন রাত 10টায়, আর তারপর আপনি আর বেরোননি। হ্যাঁ, কিন্তু এসব তো প্রাচীন ইতিহাস। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আপনি কদিনের জন্য বাইরে যাচ্ছেন স্যার? ও, 1 মাস কি বড়জোর 6 সপ্তাহ। বাড়িতে গিয়ে কেমন লাগে তার উপর নির্ভর করছে কদিন থাকব। আপনি কি কি লাগেজ সঙ্গে নিচ্ছেন তা জানতে পারি? জানি না এর সঙ্গে স্কটল্যান্ড ইয়ার্ডের কী সম্পর্ক, তবে আপনি যদি সত্যিই আনতে চান তাহলে আমার বলতে কোনো আপত্তি নেই। বললে ভালো হয় স্যার। দাঁড়ান, মনে করে দেখি। একটা ট্রাঙ্ক, একটা স্যুটকেস আর একটা অ্যাটাচি কেস। কিন্তু এসব জেনে আপনার কোনো উপকারটা হবে সেটা একটু বলবেন। সেরকম কোনো কারণ নেই স্যার, তবে ওই যে একটু আগে আপনি বললেন কোনো কিছু কামড়ে ধরলে আমরা সহজে ছাড়ি না। একদিন না একদিন আমরা জানতে পারবো মিস্টার ক্যাভেন্ডিশের কী হয়েছে, কিন্তু ততদিন পর্যন্ত তো হাত গুটিয়ে বসে থাকা যায় না। সব রকম চেষ্টা আমাদের করতেই হবে। সত্যি আপনাদের তারিফ করতেই হয়, তবে আমি আর কোনো সাহায্য করতে পারবো বলে মনে হয় না। এবার যদি আমাকে মাফ করেন ইন্সপেক্টর। আপনি আমাকে মাফ করবেন স্যার। আরও দু একটা ব্যাপার আমাদের খতিয়ে দেখা বাকি আছে। আপনি যদি আরেকটু সাহায্য করেন তাহলে আমি খুব জলদি কেসটা গুছিয়ে নিতে পারবো। তারপর আপনি এসব ব্যাপার পুরো ভুলে গিয়ে নিশ্চিন্তে যেখানে খুশি যেতে পারেন। নেহাত ফর্মালিটি হিসেবে জিজ্ঞাসা করছি, আপনার মালপত্রগুলো এখন কোথায় আছে বলবেন? নিশ্চয়ই, ভিক্টোরিয়া স্টেশনের ক্লোক রুমে। কিন্তু এসব ব্যাপার কি একটু হাস্যকর ঠেকছে না? যেখানে একজন ভদ্রলোকের জীবন মরণ সমস্যা স্যার, সেখানে আমাদের সব কিছুই খতিয়ে দেখতে হবে, তা সেটা অন্য কারো চোখে হাস্যকর লাগুক আর নাই লাগুক। আমার প্রশ্নের উত্তর না দেবার মতো কোনো কারণ নিশ্চয়ই আপনার নেই। একেবারেই না, তবে বেকার সময় নষ্ট হচ্ছে বলে মনে হচ্ছে। আমার সঙ্গে ভিক্টোরিয়া স্টেশনে যেতেও নিশ্চয়ই আপনার আপত্তি হবে না। আপনি যেতে চাইলে আমার আর আপত্তির কী আছে, কিন্তু এখন আমি আপনার উদ্দেশ্যটা বুঝতে পারছি না। স্রেফ রুটিন ব্যাপার স্যার। পুলিশের কাজে 16 আনাই তো প্রায় তাই। আমরা জিজ্ঞাসাবাদ করলে কোনো কোনো পাবলিক খাড়া হয়ে বসে, কিন্তু ওসব আমরা গায়ে মাখি না। তবে আমরা সবসময় চেষ্টা করি যাতে কেউ অনর্থক বেশি উত্তেজিত না হয়। এবার কি তাহলে আমরা রওনা হব স্যার? ভিক্টোরিয়া স্টেশনে পৌঁছে ইন্সপেক্টর বললেন, এবার স্যার আপনার জিনিসগুলো আমরা একটু খেতে চাই। আপনার কাছে নিশ্চয়ই ক্লোকরুম টিকিট আছে? ক্লান্ত হেসে পোরলক টিকিটটা ইন্সপেক্টরকে দিলেন। এই নিন, আর মালপত্র খুলে যদি দেখতে চান তাহলে এই নিন চাবির গোছা। জানি না আপনারা ঠিক কী খুঁজতে চাইছেন, তবে আমার জামাকাপড়গুলো কম এলোমেলো করলে খুশি হব। প্রায় অপরাধী মুখে সিলভার ট্রাঙ্কের তালা খুললেন।
ট্রাঙ্কের ভেতরটাও ওপর দেখে নিয়ে আবার তালা বন্ধ করে দিলেন। ঠিক আছে স্যার, আপনি আশা করি কিছু মনে করেননি? বিন্দু মাত্র না। এবারে বলুন তো আমার ট্রাঙ্কটা খুলে দেখার কারণ কি? ভেতরে কি আছে দেখার জন্য স্যার। ও, এবার আপনি সন্তুষ্ট তো? হ্যাঁ, নিজের চোখে দেখা প্রমাণ তো মানতেই হয়। ভালো কথা স্যার, আপনার কি আর কোনো লাগেজ আছে? আশ্চর্য লোক মশাই আপনি, 1 মাসের জন্য পারি গেলে আর কত মাল সঙ্গে নিতে লাগে। আজ সকালে আপনার ফ্ল্যাট থেকে শুধু এই লাগেজগুলো আপনি নিয়ে বেরিয়েছিলেন? কি বলতে চাইছেন আপনি? আমি শুধু আমার প্রশ্নের উত্তর চেয়েছি স্যার। পারিতে আমি শুধু এই লাগেজগুলোই নিয়ে যাচ্ছি। আমি জানতে চেয়েছি আজ সকালে আপনার ফ্ল্যাট থেকে শুধু এই লাগেজগুলোই আপনি নিয়ে বেরিয়েছিলেন কিনা। নিশ্চয়ই। আপনার ঠিক মনে আছে তো? হ্যাঁ। এই একটা ট্রাঙ্ক, একটা স্যুটকেস আর একটা অ্যাটাচি কেস? আগে হ্যাঁ, তাই। আরও ভালো করে ভেবে ঠিক ঠিক জবাব দিলে ভালো হয় মিস্টার পোরলক। আমার 5 রকম কথা বলার অভ্যাস নেই ইন্সপেক্টর। ও, তাহলে নিশ্চয়ই ব্যাপারটা আপনি ভুলে গেছেন। ভুলে গেছি কি? আমি খবর পেয়েছি যে আপনি বাড়ি থেকে 2টো ট্রাঙ্ক নিয়ে এই ক্লোক রুমে এসেছেন। আপনি ঠিকই বলেছেন ইন্সপেক্টর, আমি অত্যন্ত দুঃখিত। তবে ব্যাপারটা কি জানেন, আপনার এই জিজ্ঞাসাবাদের চোটে আমার সব কিছু কেমন গুলিয়ে গেছে। হ্যাঁ, আরও একটা ট্রাঙ্ক আছে বটে। ওদের বেশ কিছু দামি জিনিসপত্র আছে, মানে নানান ট্রফি, মেডেল, এইসব। আমি বাইরে কোথাও গেলে ওগুলো ফ্ল্যাটে রেখে যাই না। ওই ট্রাঙ্কটার কথা একেবারে ভুলেই গিয়েছিলাম। আপনি বললেন তাই মনে পড়ল। বুঝতে পেরেছি স্যার, খুবই স্বাভাবিক, বিশেষ করে আপনি যখন বাইরে যাওয়ার তাড়াহুড়োয় রয়েছেন। ওই ট্রাঙ্কটা কোথায় রেখেছেন? আমার ব্যাংকের স্টোর রুমে, সবসময় ওখানেই রেখে যাই। ওটা যদি খুলে এক পলক দেখি তাতে আপনি নিশ্চয়ই কিছু মনে করবেন না। একেবারেই না। এই নিন চাবি। ফিরে আসার আগে ওটা আমার দরকার পড়বে না। গুড বাই ইন্সপেক্টর। স্কটল্যান্ড ইয়ার্ড সত্যিই নাছোড়বান্দা, তবে এছাড়া আপনাদের কোনো উপায়ও তো নেই। এবার আমাকে যেতে হবে। না স্যার, এভাবে আমাদের রুটিন চেক আপটা শেষ করা যাবে না। আমার সঙ্গে আপনাকে ব্যাংকে যেতে হবে। সে কি অদ্ভুত কথা, আমার ট্রেন ফেল হয়ে যাবে, তাহলেও কিছু করার নেই স্যার। আপনাকে আমার সঙ্গে ব্যাংকে যেতে হবে। আপনি কি একটু বাড়াবাড়ি করে ফেলছেন না ইন্সপেক্টর? আপনার খামখেয়ালিপনার সঙ্গে তাল মেলানোরও একটা সীমা আছে। আমার বেড়াতে যাওয়া সব কিছু ঠিকঠাক হয়ে রয়েছে, অথচ কোনো উপায় নেই স্যার। আমি শুধু আমার ডিউটি করছি। কারো বেড়াতে যাওয়া সব কিছু ঠিকঠাক করা আছে বলে ডিউটির তো ক্ষতি করতে পারি না। ঠিক আছে, এক জঘন্য বিরক্তিকর ব্যাপার, কিন্তু আপনি যদি এরকম গো ধরেন তাহলে তো কিছু করার নেই, আমাকে যেতেই হবে। ঠিক ধরেছেন স্যার, ট্যাক্সিতে যেতে খুব একটা সময় লাগবে না। স্টেশনের বাইরে এসে ওরা একটা ট্যাক্সি ধরলেন। ট্যাক্সিতে ওঠার ঠিক আগে পোরলক বলে উঠলেন, 1 মিনিট, আমাকে একটু সিগারেট কিনতে হবে। আরে আমারও তো কিনতে হবে। 10 সেকেন্ড পর পোরলক পা বাড়িয়ে ডিটেকটিভকে ল্যাং মেরে ফেলে দেবার চেষ্টা করে ট্রাউট মাছের মতো ছিটকে পালালেন, কিন্তু সিলভার চটপট টাল সামলে নিয়ে তাকে তাড়া করলেন। চোর পুলিশ খেলা চলল খুব সামান্য নয়। আর তারপর সংক্ষিপ্ত ধস্তাধস্তির পর একটা ধাতুর বালা শক্ত করে এটা দেওয়া হলো অভিজাত মানুষটির কবজিতে। নিশ্চিন্ত হওয়ার জন্য এটা করলাম। এবার যদি কিছু মনে না করেন আমরা ব্যাংকের দিকে রওনা হব। যানবাহনের ভিড়ে ট্যাক্সি চলতে শুরু করতেই মিস্টার পোরলক একটা দীর্ঘশ্বাস ফেললেন। জুন মাসে পাড়ের গাছের সারি দেওয়া বড় রাস্তাগুলো খুব সুন্দর দেখায়। আমিও সেরকমই শুনেছি। শিগগিরই আমার ছুটিতে যাবার কথা, ভাবছি বউকে নিয়ে ওখানে ঘুরে আসব। মনে হচ্ছে আমার আর কখনো বাড়িতে যাওয়া হবে না। ব্যাংকের ওই ট্রাঙ্কে আমি যা ভাবছি তা যদি থাকে তাহলে আর আপনার যাওয়া হচ্ছে না। আপনার কাছে কি একটা সিগারেট হবে? সরি, আমি সিগারেট খাই না। আপনি তাহলে গোড়া থেকেই জানতেন? জোরদার আন্দাজ তো একটা ছিলই। আপনার জবাব নেই ইন্সপেক্টর, কেউ যেটা ধরে ফেলবে সেটা স্বপ্নেও ভাবেনি। একটা নিখুঁত খুন করতে পেরেছি ভেবে আমি নিজেই নিজের পিঠ চাপড়াচ্ছিলাম। আপনি ব্যাপারটা ধরলেন কেমন করে? স্রেফ রুটিন। আপনি বড় বিনয়ী, মানতেই হয় আপনার প্রতিভা আছে। প্রতিভা? ইয়ে মানে স্কটল্যান্ড ইয়ার্ডে ওসব ব্যাপারকে আমরা খুব একটা পাত্তা দিই না স্যার। শৌখিন কায়দা কানুনের কোনো সময় আমাদের নেই। স্রেফ ঘাম ঝরিয়ে হাল না ছেড়ে আমরা লক্ষ্যে পৌঁছে যাই। নিশ্চয়ই আমি কোথাও কোনো ভুল করেছি। আমার কৌতূহলটা একটু মেটাবেন না? শুনলে আপনি হয়তো খুশি হবেন স্যার, আপনি বেশ গুছিয়েও কাজ করেছিলেন। ক্যাভেন্ডিশকে আপনি খুন করলেন কেন? প্রথমে মোটিভ খুঁজে বের করে তারপর পেছন দিক দিয়ে হেঁটে যাওয়াটা আমাদের তদন্তের ঢং। কিন্তু এক্ষেত্রে মোটিভ ছিল আমাদের একটা গোপন ব্যাপার ইন্সপেক্টর। ক্যাভেন্ডিশনই ছিল একমাত্র লোক যিনি হঠাৎ করে ব্যাপারটা আঁচ করে যেতে পারতেন, আর তার ফল হিসেবে আমাকে লম্বা সময়ের জন্য জেলে যেতে হতো।
উনি যে সত্যি সত্যি ব্যাপারটা সন্দেহ করেছিলেন তা নয়, তবে বিপদের ভয় ছিল। ওকে পথ থেকে সরাতে পারলেই আমি নিশ্চিন্ত। নেহাত আপনি গোনা ধরলে উনি ওই বন্ধ ট্রাঙ্কে বন্দী হয়ে অনির্দিষ্টকালের জন্য নিজের ব্যাংকের স্ট্রং রুমে পড়ে থাকতেন। স্ট্রং রুমে রেখে যাওয়া জিনিস নিয়ে ব্যাংক কখনো মাথা ঘামায় না। মিস্টার ক্যাভেন্ডিশ নিজেই আমাকে এই আইডিয়াটা ধরিয়ে দিয়েছিলেন। মাস 6 পর যখন ব্যাপারটা সবাই প্রায় ভুলে যেত, তখন ট্রাঙ্কটা বের করে পাকাপাকি বন্দোবস্ত করব ভেবেছিলাম। আমার কাছে প্ল্যানটা নিখুঁত মনে হয়েছিল। আমার ভুলটা কোথায় হয়েছিল বলুন তো? সত্যি কথা বলতে কি, আমার মনে হয় না আপনার কোথাও ভুল হয়েছে, মানে আপনার ছক অনুযায়ী কোথাও ভুল হয়নি। আপনি যখন আমাকে জিজ্ঞাসাবাদ করতে আসেন তখন আমার ব্যবহার খুব স্বাভাবিক ছিল, খুবই স্বাভাবিক। আপনি যে ব্যাপারটায় পার পেয়ে যাননি সেটা নিতান্ত একটা তাজ্জব কাণ্ড। ওই যে আমি বলছিলাম না, আমরা কিছুতে হাল ছাড়ি না। তারপর আজ হোক আর কাল হোক, তুচ্ছ বিচিত্র কোনো সূত্র আমাদের হাতে এসে যায়। তা থেকে শেষ পর্যন্ত হয়তো কিছুই পাওয়া যাবে না, তবু আমরা সেটা শেষ না দেখে ছাড়ি না। কোন তুচ্ছ বিচিত্র সুর আমার সর্বনাশ ডেকে নিয়ে এলো জানতে পারি? প্রথমে তো আপনি মিস্টার ক্যাভেন্ডিশকে আপনার ফ্ল্যাটে নিয়ে গিয়ে 1 গ্লাসের পুরনো নেপোলিয়ান ব্র্যান্ডি খাওয়ালেন। তারপর যখন তিনি এই ব্র্যান্ডি চেখে দেখেছিলেন, মনে রাখবেন এটা নিতান্তই আমার অনুমান, তখন আপনি তার 1 ঘা কষিয়ে দিলেন। না, আমার অনুমান এতটুকু ভুল নেই। যাই হোক, এটাই আমার কাছে সম্ভব বলে মনে হয়েছিল। তারপর আপনি ওকে খতম করে ঢুকিয়ে দেন ট্রাঙ্কের মধ্যে। এই ট্রাঙ্কটা আগে আপনি বহুবার এই ব্যাংকের স্ট্রং রুমে জমা দিয়েছিলেন, সুতরাং সেখানকার কেরানিরা নেহাত অভ্যাস বসে ওটা নিয়ে নেবে। কেন নেবে না বলুন? অবশ্যই। আপনি তো জানেন আপনাদের ফ্ল্যাট বাড়িতে একজন রাতের দারোয়ান ডিউটিতে ছিল। সে আপনাকে আর মিস্টার ক্যাভেন্ডিশকে বাড়িতে ঢুকতে দেখেছে, সুতরাং আপনার মনে হয়েছিল মিলিগান মানে ওই দারোয়ান যদি মিস্টার ক্যাভেন্ডিশকে আবার বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখে তাহলে আপনি ডবল নিশ্চিন্ত হবেন। বলে যান, শুনছি। আপনার আর মিস্টার ক্যাভেন্ডিশের চেহারা অনেকটা একই রকম। আপনাদের হাইট প্রায় সমান, আর মুখেও মিল ছিল কিছুটা। শুধু তফাতের মধ্যে ওর গোঁফ ছিল আর আপনার মুখ দাড়ি গোঁফহীন পরিষ্কার। তাছাড়া ওর চোখে ছিল সোনালি ফ্রেমের চশমা, আপনার ছিল না। আগে থেকে তৈরি করে রাখা একটা নকল গোঁফ আপনি নাকের নিচে বসিয়ে নিলেন, ওর চশমাটা চোখে লাগিয়ে নিলেন, আর ভ্রুজোড়া ওর মতোই ঘন করে নিলেন। আপনি ভেবেছিলেন লিফটের কলিং বেল টিপলে মিলিগান লিফট নিয়ে ওপরে আসবে। ছদ্মবেশে ওর সঙ্গে লিফটে করে নামাটা যথেষ্ট ঝুঁকির ব্যাপার হবে, তাই মিস্টার ক্যাভেন্ডিশের হ্যাট কোট পরে ওর ছদ্মবেশে সোজা সিঁড়ি নেমে আপনি বেরিয়ে এলেন রাস্তায়। একদম ঠিক বলেছেন। আমার ধারণা ছদ্মবেশটা কাজে দিয়েছিল। পরে আমি ক্যাভেন্ডিশের ওভারকোটের পকেটে কয়েকটা পাথরের টুকরো সমেত টুপিটা ঢুকিয়ে দিয়ে টেমস নদীতে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। ভেবেছিলাম ওটা ডুবে যাবে। হয়তো আপনি ঠিকই ভেবেছিলেন। আমি ভোর 4টের সময় ফ্ল্যাটে ফিরে আসি, জানতাম তখন ওই রাতের দারোয়ান রোজকার মতো চেয়ারে বসে ঝিমোবে। আমি ঠিক জানি ও আমাকে তখন দেখতে পাইনি, আর দেখলেও বাকি আমি প্রায় ওরকম দেরি করে ফিরে আসি। না মিস্টার পোরলক, তখন আপনি ফিরে আসার সময় মিলিগান আপনাকে দেখতে পাইনি। তাহলে আমার পা ফসকালো কোথায় এখনও বুঝতে পারছি না। এতে অবাক হওয়ার কিছুই নেই। আমিও ব্যাপারটা ধরতে পেরেছি অনেক পরে। আমরা জানতাম মিস্টার ক্যাভেন্ডিশকে শেষ জীবিত দেখেছে রাতের ওই দারোয়ান, সেজন্যই বেশ কয়েকবার ওর সঙ্গে আমি কথা বলেছি। শেষেও একটা ভারী অদ্ভুত ব্যাপারের কথা বলেছে, এটাও তেমন জরুরি বলে ভাবেনি। এমনিতে লোকটা খুঁটিয়ে সব কিছু খেয়াল করার লোক নয়, তবে ওর অভ্যাস হলো সবসময় লোকের হাতের দিকে দেখা, যেমন আমার অভ্যাস পায়ের দিকে দেখা। এক একজনের এক এক রকম অভ্যাস। মিলিগান বলেছে মিস্টার ক্যাভেন্ডিশ বেরিয়ে যাওয়ার সময় ওর হাতের দিকে তাকিয়েছিল। ওর মনে হয়েছিল হাত দুটো যেন অনেকটা আপনার মতো দেখতে, লম্বা সরু আঙুল, আর্টিস্টদের ধরনের। তাহাতে আমার মনে হলো ব্যাপারটা একটু তলিয়ে দেখা দরকার। খোঁজ নিয়ে জানলাম মিস্টার ক্যাভেন্ডিশের হাত ছিল চওড়া বেঢপ। ব্যাস, তখন মনে হলো কিছু একটা হদিশ পেয়ে গেছি। সেটা কবে? কাল বিকেলে। তারপর থেকে আমরা আপনার ওপর কড়া নজর রাখছি। আপনি ডেড বডিটা নিয়ে কি করছেন তা আমাদের জানার কোনো উপায় ছিল না। ওটা যে আপনি ফ্ল্যাটেই রেখে দিয়েছিলেন তা ভাবিনি, যদিও আপনার ফ্ল্যাটটা সার্চ করে দেখব বলে ভাবছিলাম। যদি আপনি ট্রাঙ্কগুলো দিন কয়েক আগেও সরিয়ে ফেলতেন তাহলে আমরা বোধহয় এখনও গোলকধাঁধায় ঘুরে মরতাম। কিন্তু আমাদের লোক আজ সকাল ওগুলো আপনার ফ্ল্যাট থেকে বের করতে দেখেছে। আর তারপর বাকিটা তো ছক বাঁধা রুটিন মাফিক কাজ। এখন পড়ে শোনাচ্ছি উইলিয়াম ওয়াইমার্ক জ্যাকবসের দি ওয়েল। এক প্রাচীন গ্রাম্য বাড়িতে বিলিয়ার্ড ঘরে দাঁড়িয়েছিল দুজন পুরুষ। কথা বলছিল পরস্পরের সঙ্গে। যে খেলায় এতক্ষণ ওরা অনিচ্ছা ভরে মগ্ন ছিল, এখন তা শেষ করে ওরা বসল গিয়ে খোলা জানলার কাছে। সামনেই এক বিশাল পার্ক, সেদিকে চোখ রেখে অলস কথোপকথন শুরু হলো দুজনের। তোমার তো সময় হয়ে এলো,
এবার 6 সপ্তাহ ধরে হাই তুলে তোমার মধুচন্দ্রিমা কাটাবে। কিছুক্ষণ নীরবতার পর বলল জেম বেনসন তার লম্বা হাত পা চেয়ারে ছড়িয়ে বসল এবং প্রতিবাদের এক অদ্ভুত গম্ভীর শব্দ করল। জিনিসটা কখন আমার মাথায় ঢুকল না। হাই তুলে বলে চলল উইলফ্রেড কার। অবশ্য এ আমার না বোঝারই কথা। নিজের চাহিদা মেটাবার পয়সাই কখনো আমার ছিল না, দুজনের তো দূরের কথা। তবে আমি যদি তোমার মতো বড়লোক হতাম তাহলে হয়তো ব্যাপারটা অন্য চোখে দেখতে পারতাম। এই মন্তব্যের শেষ অংশে এমন ইঙ্গিত ছিল যে তার গাতি ভাই বেনসন উত্তর দেবার কোনো চেষ্টা করল না, বরং জানালা দিয়ে নির্বিশেষ তাকিয়ে শান্তভাবে ধূমপান করে চলল। তোমার মতো বড়লোক আমি নই। সময়ের স্রোতে আমি আমার নৌকা ভাসিয়ে নিয়ে যাই এবং কখনো কখনো বন্ধুবান্ধবদের দরজায় নোঙর ফেলি, তাদের ঘরে গিয়ে নৈশভোজে ভাগ বসাই। জানলা দিয়ে বাইরে চোখ রেখে জেম বেনসন বলল, তোমার পক্ষে নেহাত খারাপ নয় উইলফ্রেড, যে তোমার নোঙর ফেলার দরজা আছে, নৈশভোজ আছে, আর আছে বন্ধুবান্ধব। সত্যি বলছি জেম, তুমি ভাগ্যবান ব্যক্তি, মহাভাগ্যবান ব্যক্তি। যদি পৃথিবীতে অলিভের চেয়ে ভালো কোনো মেয়ে থাকে তাহলে তাকে আমি একটিবার দেখতে চাই। মেয়েটার তুলনায় নেই। কার বলে চলল, বাইরে এত ভালো ভদ্র, ওভাবে তুমি বুঝি নীতি ধর্মের গুরুমশাই। প্রাণ খোলা আনন্দের হাসি হাসল সে, কিন্তু অন্যজনে হাসিতে যোগ দিল না। ওর ন্যায় অন্যায় বোধটা খুব বেশি। আনমনাভাবে বলে চলল কার, জানো ও যদি একবার টের পায় সে আসলে তুমি একটি আসলে কি আসলে আমি একটি কি লোকে তোমাকে যা জানে আসলে তুমি তা নও। বর্ণচড়া হাসিতে মুখ ভরি উত্তর দিল উইলফ্রেড কার। আর এই কথা টের পেলে আমার ধারণা অলিভ তোমাকে ছেঁড়া চটির মতো ছুঁড়ে ফেলে দেবে। তোমার রসিকতা আমার সবসময় ভালো লাগে না। এই মুহূর্তে অন্য আর একটাই আলোচনা আমি করতে পারি, সেটা হলো আমার আর্থিক অবস্থা। উইলফ্রেড কার র্যাক থেকে বিলিয়ার্ড খেলার লাঠি তুলে নিয়ে বিলিয়ার্ড টেবিলের অন্য প্রান্তে যেতে যেতে ধীরে স্বরে বলল, অন্য কোনো আলোচনা থাকলে করো। এ দুটি বিষয়ের মধ্যে একটা সম্পর্ক আছে। বিলিয়ার্ড লাঠিটা রেখে দিয়ে জরিপ করতে লাগলো তার গাতি ভাইকে। চুরুটের শেষ প্রান্তটুকু জানলা দিয়ে বাইরে ছুলে দিল বেনসন, তারপর চেয়ারে হেলান দিয়ে চোখ বুঝল। আমার কথা কোন পথে এগোচ্ছে ধরতে পারছো? তুমি কি আমার চুরুটের পথে যেতে চাও? তোমার কথা চিন্তা করি আমি স্বাভাবিক পথে যেতে চাই। আমি জানলা দিয়ে বিদায় নিলে হাজারো প্রশ্ন উঠবে, আর তুমি তো জানো আমার একটু বাচাল স্বভাব আছে, জিভ পাতলা মানুষ। আমার ব্যাপারে কথা না বললেই হলো, তুমি বকবক করে গলা ভেঙে ফেললো, আমার আপত্তি নেই। আমি খুব বিপদে পড়েছি। আগামী 2 সপ্তাহের মধ্যে যদি 1500 পাউন্ড জোগাড় না করতে পারি তাহলে আমাকে হয়তো পথে দাঁড়াতে হবে। সে তোমার কাছে আর নতুন কি? পথে দাঁড়ানোরও রকম ফের আছে। তাছাড়া বাড়ির ঠিকানাটাও তখন জুচ্ছই হবে না। সত্যি বলছি জেম, তোমার কাছে 1500 হবে না। আমাকে সর্বনাশের হাত থেকে বাঁচানোর জন্য বলছি। তোমাকে বাঁচিয়ে বাঁচিয়ে আমি ক্লান্ত, আর বাঁচিয়ে বা লাভ কি? যদি বিপদে পড়ে থাকো তাহলে নিজে সে বিপদ কাটিয়ে ওঠো। তোমার অটোগ্রাফ বিলিয়ে বেড়ানোর বাতিকটা এবার একটু কমাও। ওটা বোকামি মানছি, ওরকম আর করবো না। ও ভালো কথা, আমার কাছে কিছু অটোগ্রাফ বিক্রি আছে, নেবে নাকি? কার? তোমার? ব্ল্যাকমেইল? সে তুমি যে নামে খুশি ডাকো। কার বলল, আমার কাছে কিছু চিঠি বিক্রি আছে, দাম 1500 পাউন্ড। আর আমি এমন একজন লোককে জানি যে শুধু তোমার কাছ থেকে অলিভকে পাওয়ার জন্য এই চিঠিগুলো 1500 দিয়ে কিনতে রাজি আছে। যদি তোমার কাছে আমার সই করা কোনো চিঠিপত্র থেকে থাকে তাহলে ভালোই ভালোই সেগুলো আমাকে দিয়ে দেওয়া উচিত। চিঠিগুলো আমার। যাকে তুমি লিখেছিলে সেই মেয়েটি আমাকে দিয়েছে। এ কথা হলফ করে বলতে পারি সে সব কটা চিঠি ভদ্রলোকের মতো লেখা নয়। হঠাৎই উইলফ্রেড কারের ওপর ঝাঁপিয়ে পড়ল বেনসন। কোটের কলার ধরে টেবিলের ওপরে ধরাশায়ী করল তাকে। তারপর চিঠিগুলো ফেরত দাও। বড় বড় শ্বাস ফেলে বলল সে, ওগুলো আমার সঙ্গে নেই। আমি অত বোকা নই, ছাড়ো, নইলে দাম আরও বেড়ে যাবে। বেনসন শক্ত সমর্থ হাতে উইলফ্রেড কারকে টেবিল থেকে তুলল, হয়তো টেবিলে ওর মাথা ঠুকে দেবার উদ্দেশ্যে। কিন্তু কী ভেবে হঠাৎই ছেড়ে দিল। কার ঝুঁটিতে উঠে বসল। বেনসন বলল,
তাহলে তুমি চিঠিগুলো আমাকে দেবে না? নিশ্চয়ই দেব, তবে যে দাম বলেছি সেই দামে। কিন্তু মনে রেখো, যদি তোমার ওই নোংরা হাত দ্বিতীয়বার আমার গায়ে ওঠে তাহলে চিঠির দাম দ্বিগুণ হয়ে যাবে। যাক, এখন আমি চললাম। তোমাকে ব্যাপারটা ভাবার জন্য কিছু সময় দিয়ে গেলাম। বাক্স থেকে একটা চুরুট তুলে নিয়ে ধরালো সে। তারপর ঘর ছেড়ে বেরিয়ে গেল। তার জ্ঞাতি ভাই জেম বেনসন দরজা বন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করল। তারপর জানালার দিকে ফিরে প্রচণ্ড রাগে নিশ্চুপ হয়ে বসে রইল। একটু পরেই বাইরে তাকিয়ে সে তার ভাইকে দেখতে পেল। ধীরে ধীরে পা ফেলে চলে যাচ্ছে। লক্ষ্য করতে লাগলো সে তার ভাইয়ের অপসৃয়মান শরীরটা চাঁদের আলোয় যেন দূরে মিলিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে ছেলেকে শুভরাত্রি জানাতে মিসেস বেনসন যখন ঘরে এসে ঢুকলেন তখন ঘরটা খালি। টেবিলটা ঘুরে ধীর পায়ে তিনি এসে দাঁড়ালেন জানলার সামনে। দেখতে পেলেন দ্রুত পা ফেলে তার ছেলে বাড়ির দিকে ফিরে আসছে। সে জানলার দিকে মুখ তুলে তাকালো। শুভরাত্রি। শুভরাত্রি, গভীর স্বরে বেনসন বলল। উইলফ্রেড কোথায়? ও চলে গেছে। চলে গেছে? হ্যাঁ, কিছুক্ষণ কথাবার্তা হলো। ও আবার টাকা চাইছিল, আর আমিও খোলাখুলি না বলে দিয়েছি। মনে হয় না ও আর এখানে আসবে। বেচারা উইলফ্রেড, সবসময় ও একটা না একটা ঝামেলা জড়িয়ে পড়ে। তুই ওকে আজে বাজে কিছু কথা বলিসনি তো? যতখানি বলা উচিত তার বেশি বলিনি। শুভরাত্রি। কুয়োটা পুরনো পার্কের এক কোণে দাঁড়িয়ে। বহু বছর অব্যবহারে উশৃঙ্খল ঘন আগাছার ঝোপে ওটা প্রায় চোখের আড়ালে চলে গেছে। একটা ভাঙা ঢাকনায় কুয়োর মুখ অর্ধেকটা ঢাকা পড়েছে। তার ঠিক ওপরে একটা মোর্চে ধরা পুরনো কপিকল। জোরালো বাতাসে এলোমেলো পাইন গাছের সমবেত সঙ্গীতের তালে তালে কপিকলটা ক্যাচক্যাচ শব্দ তোলে। সূর্যের সরাসরি আলো কখনো কুয়ো পর্যন্ত পৌঁছায় না, ফলে তার আশেপাশের মাটি ভিজে স্যাঁতসেঁতে এবং ঘাসের রং সবুজ। অথচ পার্কের বাকি অংশটা ঝাঝা গরমে হাহাশ্বাস তুলছে। গ্রীষ্মের নিঝুম সুগন্ধি সন্ধ্যায় দুজন মানুষ পার্কে পায়াচারি করছিল। হাঁটতে হাঁটতে তারা এগিয়ে চলল কুয়োটার দিকে। এই জঙ্গলে ঢোকার কোনো মানে হয় না। অলিভ পাইন গাছের সীমানার কাছে দাঁড়িয়ে অস্বস্তির চোখে তাকিয়ে জেম বেনসন বলল, পার্কের সবচেয়ে সেরা জায়গা। মেয়েটা বলল, জানো, এই জায়গাটা আমার দারুণ ভালো লাগে। জানি, কুয়োর পাড়ে বসে থাকতে তোমার আরও ভালো লাগে, কিন্তু আমার সেটা পছন্দ নয়। কোনোদিন বেশি ঝুঁকে পড়লে তুমি কুয়োতেও পড়ে যাবে, আর সত্যের মুখোমুখি হব। এসো। ও ছুটে হারিয়ে গেল পাইনের ছায়ার ঘেরাটোপে। আগাছার ডালপালা শব্দ করে ভাঙতে লাগলো ওর ছুটন্ত পায়ের নিচে। বেনসন ধীর পায়ে ওকে অনুসরণ করল। আবছায়া পরিসীমা পার হয়ে সে দেখতে পেল অলিভকে। কুয়োর কিনারায় চমৎকার ভঙ্গিতে বসে আছে ও। পা দুটো লুকিয়ে রয়েছে কুয়োকে ঘিরে থাকা ঘাস ও আগাছার ঘন বিন্যাসের গভীরে। ও ইশারায় বেনসনকে ওর পাশে এসে বসতে বলল এবং একটা বলিষ্ঠ হাতের বাঁধনে ওর কোমর ধরা পড়তে অনুচ্চ গলায় হাসল। জায়গাটা আমার দারুণ লাগে। কি অন্ধকার ছমছমে। জানো জেম, এখানে একা বসে থাকতে আমার সাহসই হবে না। হয়তো ভাববো সব জঙ্গল আর গাছের পেছনে কত কি ভয়ঙ্কর জিনিস লুকিয়ে রয়েছে, এক্ষুনি ঝাঁপিয়ে পড়বে আমার ওপর। ওরে বাবা! তার চেয়ে বরং চলো তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। এই কুয়ো এলাকাটা সবসময় খুব স্বাস্থ্যকর নয়, বিশেষত গরমের সময়। চলো চলে যাই। মেয়েটি অবাধ্য ঝাঁকুনিতে সারা দেহ নাকিয়ে প্রতিবাদ জানিয়ে নিজের জায়গায় আরও ভালো করে বসল। শান্তিতে তোমার চুরুট খাও। এখানে বসে নির্জনে কথা বলতে আমার বেশ ভালো লাগছে। উইলফ্রেডের খবর কিছু পেয়েছ? কোনো খবর নেই। বড় অদ্ভুতভাবে উধাও হয়ে গেল, তাই না? মনে হয় নতুন কোনো বিপদ, আর তোমার নামে আবার সেই গদগদ ভাষায় চিঠি পাঠাবে, প্রিয় জেম, আমাকে এবারের মতো বাঁচাও। তোমাকে ছাড়াও যে কিভাবে চলতো কে জানে। বহুদিন আগেও হয়তো তলিয়ে যেত। আমাদের বিয়ের পর জেম, নতুন সম্পর্কের সুবাদে আমি ওকে একটা কিছু জ্ঞান দেব। ও একটু ছন্ন ছাড়া, কিন্তু ওর কয়েকটা ভালো গুণও আছে, বেচারা। দুর্ভাগ্যবশত সেই চমৎকার গুণগুলো আমার ঠিক নজরে আসেনি। ও আর কারোর শত্রু নয়, নিজেরই শত্রু। তুমি ওর সম্পর্কে কতটুকু জানো? ব্ল্যাকমেল করতে ওর বাধ্য না। নিজের সামান্য লাভের জন্য বন্ধুর জীবন ধ্বংস করতে পর্যন্ত ওর বিবেকে আটকায়নি। একটা লোফার ইতর মিথ্যাবাদী।
গভীর অথচ শান্ত দৃষ্টিতে মেয়েটি তাকালো তার দিকে। কোনো কথা না বলে তার একটা হাত টেনে নিল কাছে এবং ওরা নিশ্চুপে বসে রইল। এদিকে সন্ধ্যা গভীর হয়ে লীন হয়ে যায় রাতে। গাছের শাখা প্রশাখায় পরিশ্রুত চাঁদের পর্যাপ্ত আলো ওদের ঘিরে ফেলে রূপোরই তন্ত জালে। অলিভের মাথা তখন বেনসনের কাঁধে। হঠাৎই এক তীক্ষ্ণ চিৎকার করে ও লাফিয়ে উঠল। কি ওটা? কিসের কথা বলছো? জানতে চাইল বেনসন। লাফিয়ে উঠে ওর হাত চেপে ধরল সুদৃঢ় মুঠিতে। হঠাৎই কেমন যেন ভয় পেয়ে গেলাম। বেনসনের কাঁধে আস্তে আস্তে হাত রাখল। মনে হলো এইমাত্র যে কথাগুলো বললাম সেগুলো আমার কানে বাজছে। আমি স্পষ্ট শুনলাম যেন কেউ আমাদের ঠিক পেছন থেকে ফিসফিস করে বলল, যে আমাকে এবারের মতো বাঁচাও। কল্পনা। আসলে তুমি অন্ধকারে গাছের ছায়ায় ভয় পেয়েছ। চলো তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। না, ভয় পাইনি আমি। তুমি সঙ্গে থাকলে আমি কাউকে ভয় পাই না জেম। কেন যে বোকার মতো চেঁচিয়ে উঠলাম। বেনসন কোনো উত্তর না দিয়ে চুরুট টানতে লাগলো। তার চুরুটের টান এত গভীর হলো যে প্রতি প্রশ্বাসে চুরুটের আগুনে তার মুখ আলোকিত হয়ে উঠতে লাগলো। দৃঢ় ও কঠিন ইস্পাত সুলভ একটা হাত সে বাড়িয়ে দিল অলিভের পেছন দিয়ে। অবশেষে থামলো এসে ইট বাঁধানো পাঁচিলের উপর। তোমার শীত করছে না তো? না, বছরের এই সময়টা তো শীত থাকার কথা নয়। কুয়োটার ভেতর থেকে কেমন একটা ঠান্ডা স্যাঁতস্যাঁতে বাতাস উঠে আসছে। ওর কথা শেষ হতে না হতেই কুয়োর গভীর থেকে একটা জলের ছলকানির শব্দ ভেসে এলো এবং সঙ্গে সঙ্গে চাপা আতঙ্কিত চিৎকার করে কুয়োর পাড় থেকে দ্বিতীয়বার লাফিয়ে উঠল অলিভ। কি হলো আবার? ভয়ার্ত সুরে জিজ্ঞাসা করল বেনসন। ওর পাশে দাঁড়িয়ে উকি মারল কুয়োর মধ্যে, যেন অলিভের ভয়ের কারণটা এক্ষুনি উঠে আসবে কুয়ো থেকে। ও, আমার ব্রেসলেট, আমার মায়ের দেয়া, ওটা কুয়োর মধ্যে পড়ে গেছে। তোমার ব্রেসলেট? তোমার ব্রেসলেট কোনটা? হীরেরটা? যেটা আমার মায়ের ছিল। ওটা সহজেই তোলা যাবে, কি বলো? আগে যে করে হোক কুয়োর জলটা আমাদের বের করে দিতে হবে। তোমার ব্রেসলেট? জেম, কি হয়েছে তোমার? ভয়ার্থ গলায় জানতে চাইল অলিভ, কারণ যে মানুষটাকেও ভালোবাসে সে এখন নিঃসীম আতঙ্কে জরিপ করছে অলিভকে। তার বিকৃত মুখের ফ্যাকাশে পাণ্ডুর রঙের জন্য চাঁদের আলোই একমাত্র দায়ী নয়। ভয় কুকড়ে কুয়োর কিনারার দিকে সরে গেল অলিভ। ওর আতঙ্ক বেনসনের চোখে এড়ালো না। অনেক চেষ্টায় নিজেকে সামলে স্বাভাবিক করে ওর হাত ধরল সে। চাপা স্বরে বিড়বিড় করে বলল, আমাকে ভয় পাইয়ে দিয়েছ তো, যখন তুমি বোধহয় আমার কাছ থেকে পড়ে যাচ্ছ কুয়োর ভেতর। বেনসনের গলা ভেঙে গেল আর উদ্ভ্রান্ত অসহায় মেয়েটি ঝাঁপিয়ে পড়ল তার বুকে। তাকে আঁকড়ে ধরে ফুলে ফুলে কাঁদতে লাগলো। কাল সকালে আমরা কাটা বড়শি দড়ি নিয়ে এখানে আসব। তারপর মাছ ধরার মতো খুঁজে তুলে আনবো ব্রেসলেটটা। একটা নতুন খেলা হবে না? ওটা অন্যভাবেও তোলা যায়, তবে দেখো কাল সকালের মধ্যে জিনিসটা তুমি ফেরত পাবে। কিন্তু কথা দাও তার আগে ব্রেসলেটটা যে হারিয়ে গেছে সে কথা তুমি কাউকে বলবে না। কথা দাও? কথা দিলাম, কিন্তু কেন? প্রথমত জিনিসটা খুবই দামি, আর তাছাড়া আরও অনেক কারণ আছে। আর জিনিসটা তোমাকে ফিরিয়ে দেওয়াটাই তো আমার কর্তব্য। টুয়োতে ঝাঁপিয়ে পড়ে তুলে আনবে নাকি? চলো বাড়ি চলো, তোমার মাথায় যত সব আজে বাজে বিভৎস খেয়াল চাপছে। মেয়েটি ফিরে তাকিয়ে বেনসনের হাত ধরল। আলগা পায়ে দুজনে রওনা হলো বাড়ির দিকে। মিসেস বেনসন বাইরের উঠোনে বসেছিলেন। ওদের দেখে উঠে দাঁড়ালেন। অনুযোগের সুরে ছেলেকে বললেন, ওকে এতক্ষণ বাইরে রেখেছিস কি করতে? কোথায় ছিলি তোরা? কুয়োর পাড়ে বসেছিলাম। হ্যাঁ, আমাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছিলাম। জায়গাটা মোটেই ভালো নয়। আমার মনে হয় কুয়োটা ভরাট করে ফেলা উচিত জেম। ঠিক আছে, অনেক আগে কেন যে করা হয়নি কে জানে। তার মা অলিভকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকতেই খালি চেয়ারটায় বসল বেনসন। দুহাত দুপাশে অলসভাবে এলিয়ে গভীর চিন্তায় নিমগ্ন হলো। কিছুক্ষণ পর সে উঠে পড়ল। রওনা হলো দোতলার বিশেষ একটা ঘরের দিকে। ঘরটায় খেলাধুলার নানান সাজ সরঞ্জাম থাকে। সেখান থেকে সমুদ্রের মাছ ধরার একটা দড়ি ও কয়েকটা বর্শি নিয়ে এসে চুপিসারে আবার নেমে এলো নিচে। পার্ক পেরিয়ে হালকা পায়ে রওনা হলো কুয়োটার দিকে। তারপর দড়িটাকে ঠিকঠাক করে নিয়ে কুয়োর পাড়ে বসে সেটা আস্তে আস্তে নামিয়ে দিল ভিতরে। ঠোঁট টিপে বসে রইল বেনসন। শুধু কখনো কখনো চমকে উঠে তাকাতে লাগলো চারপাশে,
যেন এক্ষুনি কাউকে দেখতে পাবে। গাছের সারির আড়াল থেকে উঁকি মেরে তার দিকে লক্ষ্য রাখছে। বারবার সে দড়ি ফেলে চেষ্টা করতে লাগলো। অবশেষে অনেকক্ষণ পরে সে শুনতে পেল কুয়োর ভেতরের দেয়ালে কিছু একটা ধাক্কা খাওয়ার ছোট্ট ধাতব শব্দ। বেনসনের শ্বাস প্রশ্বাসে স্তব্ধ হলো। ভয় ও ত্রাস ভুলে গিয়ে সে 1 ইঞ্চি করে দড়িটাকে টেনে তুলতে লাগলো, যাতে বড়শিতে গাঁথা জিনিসটা খুলে পড়ে না যায়। ওর নাড়ের স্পন্দন দ্রুত হলো, চোখ হয়ে উঠল উজ্জ্বল। দড়ি ক্রমে ছোট হয়ে আসতেই সে বড়শিতে গাঁথা জিনিসটা অস্পষ্ট দেখতে পেল এবং অবিচলিত হাতে বাকি দড়িটুকু টেনে তুলল। দেখল ব্রেসলেটের বদলে সে একগোছা চাবি বড়শিতে গেঁথেছে। অস্ফুষ্ট চিৎকার করে বড়শিতে ঝাঁকুনি দিয়ে চাবির গোছাটা সে আবার জলে ফেলে দিল। তারপর চুপচাপ দাঁড়িয়ে হাঁফাতে লাগলো। রাতের নিস্তব্ধতা ভাঙতে কোনো শব্দ সাহসী হলো না। কিছুক্ষণ পায়াচারি হাত পা ছড়িয়ে আবার কুয়োর কাছে ফিরে এসে তার কাজ শুরু করলো। আরও 1 ঘন্টা কি তারও বেশি সে দড়ি নিয়ে বৃথাই চেষ্টা করল। আগ্রহের তেজে ভয় ডর সে ভুলেই গেল এবং কুয়োর ভেতরে চোখ নামিয়ে ধীরে অথচ সতর্কভাবে অনুসন্ধানের কাজ চালিয়ে যেতে লাগলো। দুবার বড়শিটা বিঁধল এবং শত চেষ্টা করেও সে এবার আর ছাড়াতে পারল না। তখন দড়িটাকে কুয়োর ভেতর ফেলে দিয়ে মাথা নিচু করে সে হেঁটে ফিরে এলো বাড়িতে। প্রথমে সে গেল বাড়ির পেছন দিকে রাস্তা বলে, তারপর নিজের ঘরে ফিরে এসে অস্থিরভাবে পায়াচারি করতে লাগলো। অবশেষে জামাকাপড় না ছেড়েই বিছানায় গায়ে এলিয়ে দিল। তলিয়ে গেল অস্বস্তি ভরা ঘুমে। আর কেউ জেগে ওঠার আগেই সে ঘুম থেকে উঠল এবং চুপিসারে নেমে এলো নিচে। তারপর ধীর পায়ে রওনা হলো আস্তাবলের দিকে। মরচে ধরা পাম্পের হাতলের ক্যাচ ক্যাচ শব্দ এবং লাল টালি বাঁধানো উঠোনে ছড়িয়ে থাকা জলের দাগ জানিয়ে দেয় আরও একজনের ঘুম ভেঙেছে। মাত্র কয়েক পা এগোতেই বেনসনের নজরে পড়ল শক্তিশালী চেহারার বালি রং চুল একটি লোক পাম্পের কাছে বসে প্রচণ্ড পরিশ্রমে হাঁফাচ্ছে। সব কিছু তৈরি জর্জ? হ্যাঁ বাবু। সোজা হয়ে দাঁড়িয়ে কপালে হাত বুলিয়ে লোকটি বলল, বব ভেতরে সব ব্যবস্থা শেষ করে এনেছে। নাইবার পক্ষে চমৎকার সকাল। ও কুয়োর জল নিশ্চয়ই বরফের মতো ঠান্ডা হবে। জলদি কাজ শেষ করো। ঠিক আছে বাবু। হ্যাঁ, ঝটপট শেষ করো। তার ডাকে সাড়া দিয়ে আস্তাবলের দরজার একটি লোক আবির্ভূত হলো। তার কনুইয়ের কাছে গলানো একলাচি শক্ত দড়িও হাতে একটা ধাতব বাতিবাদায় বসানো মোমবাতি। তার বাবুর নজর অনুসরণ করে জর্জ বলল, এটা হাওয়াটা পরখ করার জন্য বাবু। অনেক সময় এদো কুয়োর হাওয়াতে বিষ থাকে। এ তো এই মোমবাতি যদি জ্বলে তাহলে বুঝতে হবে মানুষের কিচ্ছু হবে না। বেনসন সম্মতি জানিয়ে মাথা নাড়ল এবং জর্জ তড়িঘড়ি তার শার্টের কলার তুলে ওয়েস্টকোটে হাত গুলিয়ে তাকে অনুসরণ করল। ওরা 3 জন বড় বড় ভিজে ঘাসের মধ্যে দিয়ে লম্বা লম্বা পা ফেলে পৌঁছে গেল কুয়োর কাছে। সবে দড়িটাকে ছুঁড়ে ফেলল মাটিতে এবং বাবুর কাছ থেকে ইশারা পেয়ে বাতিদানে বসানো মোমবাতিটা তার দিকে এগিয়ে দিল। বেনসন তার কাছ থেকে মোমবাতিটা নিয়ে দাঁড়িয়ে সঙ্গে বাঁধল। তারপর সেটা কুয়োর পাড়ে বসিয়ে দেশলাই ছেড়ে ধরালো এবং আস্তে আস্তে নামতে শুরু করলো নিচে কুয়োর ভেতরে। শক্ত করে ধরুন বাবু, একটু কাত করে না নামালে দড়িটাই পুড়ে যাবে। তার কথা শেষ হতে না হতেই দড়িটা পুড়ে গিয়ে মোমবাতিটা ছিটকে পড়ল জলে। বেনসন চাপা স্বরে দিব্যি কাটল। দাঁড়ান, এক্ষুনি আরেকটা নিয়ে আসি। বলি, এখানে মালিকটাকে তুমি না আমি? জর্জ ধীর পায়ে আবার ফিরে এলো। বাবুর চোখে এক পলক তাকিয়ে তার প্রতিবাদ জিভেই থেমে গেল এবং সে গম্ভীর মুখে বেনসনের কার্যকলাপ দেখতে লাগলো। বেনসন ততক্ষণে কুয়োর পাড়ে বসে গায়ের জামাকাপড় খুলতে শুরু করেছে। জর্জ ও বব দুজনই অবাক কৌতূহলী চোখে তাকে লক্ষ্য করতে লাগলো। প্রস্তুতি পর্ব শেষ করে সে সোজা হয়ে দাঁড়ালো। নীরব মুখমণ্ডল তখন তার হিংস্র প্রতিজ্ঞার ছাপ। দড়ির ফাঁস দেওয়া প্রান্তটা 2 হাতের তলায় গুলিয়ে নিল বেনসন। তারপর কুয়োর পাড়ে বসে একটা পা ঝুলিয়ে দিল ভেতরে। জর্জ দড়িটা শক্ত করে চেপে ধরল এবং ববকেও একই কাজ করতে ইশারা করল। জল পেলেই আমি চেঁচিয়ে বলবো। তখন আরও গজ 3 দড়ি ঝটপট ছেড়ে দিও, যাতে কুয়োর তলায় পৌঁছাতে পারি। ঠিক আছে বাবু। বেনসন দ্বিতীয় পাটাও ঝুলিয়ে দিল ভেতরে। তারপর ধীরে ধীরে বলল, জর্জ, দড়িটা টান দেওয়া মাত্রই কিন্তু আমাকে তুলতে শুরু করবে। নাও এখন দড়ি নামাও। ওদের হাত থেকে দড়ি নেমে চলল। একসময় অন্ধকার গহ্বর থেকে এক প্রতিধ্বনিময় চিৎকার ও হালকা ছলাৎ শব্দ ওদের জানিয়ে দিল বেনসন জলে পৌঁছে গেছে। আরও 3 গজ ওরা দড়ি ছাড়ল। তারপর হাতের মুঠো আলগা করে উৎকণ্ঠ হয়ে অপেক্ষায় রইল। বাবু নিচে নেমে গেছে, চাপা গলায় বলল বব। অপরজন সম্মতি জানিয়ে মাথা নাড়ল।
হাতের তালু দুটো সামান্য ভিজিয়ে নিয়ে আরও শক্ত হাতে দড়ি চেপে ধরল। পুরো 1 মিনিট কেটে গেল। ওরা দুজন অস্বস্তি ভরে মুখ চাওয়াচাই করতে লাগলো। তারপর হঠাৎই এক প্রচণ্ড ঝাঁকুনি ও তার পরবর্তী অপেক্ষাকৃত দুর্বল ধারাবাহিক ঝাঁকুনিতে দড়িটা ওদের হাত থেকে প্রায় ছিঁড়ে বেরিয়ে যেতে চাইল। টানো টানো চিৎকার করে উঠল জর্জ এবং কুয়োর গায়ে এক পা চেপে প্রাণপণে টানতে লাগলো দড়িটা। ওদের আসরিক পরিশ্রমে দড়িটা ধীরে ধীরে উঠতে লাগলো, 1 ইঞ্চি 1 ইঞ্চি করে। অবশেষে শোনা গেল জলের ভেতরে এক ভয়ঙ্কর হুটোপুটির শব্দ এবং তাকে অনুসর করে অন্ধকার গহ্বর থেকে প্রতিধ্বনি হয়ে ভেসে এলো অমানসিক আতঙ্কের এক হিমেল চিৎকার। ওহ, কি ভারী লাগছে বাবুকে, হাঁপাতে হাঁপাতে বলল বব। কোথাও আটকে গেছে নাকি? বাবু চুপচাপ থাকুন, দোহাই আপনার নড়াচড়া করবেন না। কারণ টান টান দড়িটা তার শেষ প্রান্তে ঝুলন্ত ওজনের ধস্তাধস্তিতে ভয়ঙ্করভাবে ঝাঁকুনি দিয়ে উঠছে। ওরা দুজন উহ আহ করে হাঁফাতে হাঁফাতে 1 ফুট 2 ফুট করে দড়িটাকে টেনে তুলতে লাগলো। এই তো হয়ে গেছে বাবু, এই তো। ওর একটা পা কুয়োর গায়ে সর্বশক্তিতে গাঁথা, আর 2 হাতে দড়ি টেনে চলেছে অক্লান্তভাবে। দড়ির বোঝা ক্রমে উপরে উঠে আসছে ওপরে। সজোরে এক লম্বা টান মারতেই একটা মৃত মানুষের মুখ উঁকি মারল কুয়োর কিনারায়। তার 2 চোখ ও নাকের ফুটো কাদায় বোঝা। তার ঠিক পেছনেই তাদের বাবুর অমানসিক বিভৎস মুখ। কিন্তু ওটা জর্জের নজরে পড়ল অনেক দেরিতে, কারণ এক বিকট চিৎকার করে দড়ি ছেড়ে দিয়ে সে তখন পিছিয়ে ধরিয়ে দিচ্ছে। ঘটনার আকস্মিকতায় তার সঙ্গী ছিটকে পড়েছে মাটিতে। দড়ি পিছলে গেছে তার হাতের মুঠো থেকে। সুতরাং পরক্ষণেই শোনা গেল প্রচণ্ড এক ঝপাং শব্দ। বোকা কোথাকার, ধাতিয়ে বলল বব। অসহায়ভাবে ছুটে গেল কুয়োর কাছে। ছোট ছোট, ছুটে আরেকটা দড়ি নিয়ে আয়। কুয়োর ভেতরে ঝুঁকে পড়ে প্রাণান্ত চিৎকারে ডাকতে লাগলো সে। তার সঙ্গী তখন পাগলের মতো চেঁচাতে ছুটে চলেছে আস্তাবলের দিকে। জর্জের কণ্ঠস্বর নির্মম পৌনঃপুনিকতায় প্রতিধ্বনিত হয়ে ফিরতে লাগলো কুয়োর ওপর থেকে নিচে, নিচ থেকে উপরে। কিন্তু আর সব তখন একেবারে চুপচাপ। এখন পড়ে শোনাচ্ছি টম ক্রিস্টেনসেনের লেখা দ্য ভ্যানিশড ফেসেস। একটা সময় ছিল যখন আমি প্রতি রাতে শহরতলির পথে পথে বহুক্ষণ ধরে ঘুরে বেড়ানোর জন্য বেরিয়ে পড়তাম। আমার মা বাবা এই নৈশ ভ্রমণে মোটেই খুশি ছিলেন না। ফলে আমার শোবার ঘরে কাঠের দেয়ালে প্রতিটি ফাটলের ওপর ধর্মীয় বিধি লেখা কাগজের টুকরা আঠা নিয়ে লাগিয়ে দিতেন। কিন্তু সব চেষ্টাই বৃথা। প্রতি সন্ধ্যায় আমি বেরিয়ে পড়লাম এবং গভীর রাতে ফিরে এসে এমন একটা জায়গায় সামান্য ফাটল দিয়ে বাইরের বাতাস ঘরে এসে ঢুকছে। এতে আমি এক অদ্ভুত দুষ্টুমির আনন্দ পেতাম, কারণ সেই ফাটল দিয়ে সমস্ত অশুভ আত্মা ঘর এসে ঢুকতে পারে। আর ওদের কাছ থেকে দূরে সরে থাকতে আমার মোটেই ভালো লাগতো না। মনের অস্থির অনুভূতি আমি কখনো হারাতে চাই না। পথে বেড়াতে বেরিয়ে আমি আমার বন্ধুদের সঙ্গে দেখা করতাম। গভীর রাতে অপ্রত্যাশিতভাবে ওদের সামনে গিয়ে উপস্থিত হয়ে পড়ায় ওদের সেই সব মুখ আমি দেখতে পেতাম। সেগুলো ওরা লুকিয়ে ফেলতে পারলেই স্বস্তি পেত। আমি লক্ষ্য করতাম ওদের মুখের ওপর অন্ধকারের প্রতি আতঙ্কের অসংখ্য রেখা, নিজেদের প্রতি ভয়ের করালো ছায়া। এইসব মুখ আমি সংগ্রহ করতাম এবং দিনের বেলা তুহিন আনন্দে সেগুলোকে খুঁটিয়ে দেখতাম। অনেকটা যেন শয়তান নাচের মুখোশ সংগ্রহ করার মতো, শুধু একটা মুখোশই তাতে নেই, আমার নিজেরটা। একদিন সন্ধ্যায় কিয়োবাসী জেলায় ঘুরে বেড়াচ্ছি। দেখি আমার বন্ধু কাপড় ব্যবসায়ী মাতসুয়ার দোকান থেকে হালকা আলো বেরিয়ে আসছে। ওর সঙ্গে আমার শেষ কথা হয়েছে আজ থেকে 2 বছর আগে। সুতরাং আপন মনে হেসে উঠে ওর দোকানে ঢুকে পড়লাম। মনে এক অদ্ভুত শীতল ঘৃণা। নিজের আচরণে আমি নিজেই বিস্মিত। মুখোশ সংগ্রহ করতে করতে আমি কি ক্লান্ত হয়ে পড়েছি? আমাকে সাদর আহ্বান জানিয়ে মাতসুয়া চা পানের অনুরোধ করল। পিতলের ধুনিটা সামনে এগিয়ে দিল যাতে আমি হাত দুটো গরম করতে পারি। শুনেছি তুমি নাকি অন্ধকারে পথে পথে ঘুরে বেড়াও, এ কি সত্যি? হ্যাঁ। কখনো কোনো আত্মার সঙ্গে তোমার দেখা হয়েছে? না। কখনো মুজিনা দেখেছ? না, মুজিনা কাকে বলে আমি জানি না। আমিও জানি না, তবে একজন ধর্মযাজককে আমি জিজ্ঞেস করেছিলাম যে আমি যা দেখেছি সেটা কি। তাতে উনি বলেছিলেন ওটা মুজিনা। কিন্তু মুজিনা কি জানি না, সেই ধর্মযাজকও বলতে পারেননি। নিজের হাঁটুতে চোখ রেখে আমি বসে রইলাম। কিন্তু মাতসু আর কিছু বলছে না দেখে বিদ্যুৎ ঝলকের মতো ওর দিকে চোখ তুলে দেখলাম মুখ হা করে শূন্য দৃষ্টি নিয়ে বসে আছে। মনে হলো ওর ভেতরটা যেন ফাঁপা হয়ে গেছে।
তারপর দুটো আলোর কণা ওর কালো চোখের গভীরে হঠাৎই জন্ম নিল এবং ক্রমশ যেন কাছে আসতে লাগলো, অনেকটা অন্ধকার রাস্তা ধরে এগিয়ে আসা লণ্ঠনের মতো। অবশেষে ওরা উপরের স্তরে উঠে এলো। ও চোখ বন্ধ করে আর্তনাদ করে উঠল এবং সংবিত ফিরে পেল। ওহ, কি ভয়ঙ্কর! মুজিনা কি ভীভৎস! সে আমি বলে বোঝাতে পারবো না, কারণ বোঝানোর মতো কিছু নেই। মুজিনা নৃশংস, তবে পালাবার সুযোগ দেয় আপাতভাবে। যদি ওটা একটা কান ছিঁড়ে নিত অথবা কাউকে খেয়ে ফেলতো তাহলে আমি হয়তো বুঝতে পারতাম, কিন্তু মুজিনা সেসব কিছুই করে না। ওহ, আমার ভীষণ ভয় করছে। মাতসুয়া হাঁ করল, যেন এক্ষুনি চিৎকার করে উঠবে, এবং সেইভাবে অনেকক্ষণ বসে রইল। অনিশ্চিত সেই পাগলা করা দীর্ঘ চিৎকারে আমার কানে যেন তালা লেগে গেল। তারপর একসময় ওর মুখ বন্ধ হলো এবং কোনো রকম ভূমিকা না করেই চাপা গলায় অনেকটা গানের ভঙ্গিতেও বলতে শুরু করলো, যেন গল্পের মুখস্থ হয়ে গেছে। একদিন রাতে একটা মাঠের ওপর দিয়ে সংক্ষেপে পথ ছাড়ছিলাম। সাধারণত এই সময়ই লোকে অশুভ জিনিসের দেখা পায়। চারদিকে ঘন অন্ধকার, কিছুই নজর পড়ছে না। তাহলে কেমন করে আমি ছোট্ট পুকুর, একটা গাছ আর ওই মেয়েটিকে দেখতে পেলাম? আকাশে চাঁদ ছিল না এবং সেই পুকুর, গাছ কিংবা মেয়েটির কাছ থেকেও কোনো আলো আমার চোখে আসেনি, কিন্তু তা সত্ত্বেও আমি দেখতে পেলাম মেয়েটি মাথা ঝুঁকিয়ে বিষণ্ণভাবে বসেছিল। কান্নার তীব্র দমকে ওর কাঁধ দুটো থেকে থেকে কেঁপে উঠছে। আমি এগিয়ে গিয়ে ওর খুব কাছে বসলাম। ভয় হচ্ছিল ও হয়তো পুকুরের জলে ঝাঁপিয়ে পড়বে। এখানে কোনো যুবতীর বসে থাকা ঠিক নয়, আমি ওকে বললাম এবং ওর কাঁধে হাত রাখলাম। একই সঙ্গে লক্ষ্য করলাম ওর পরনের কিমোনো অদ্ভুত সুন্দর রেশমের তৈরি। আমি তৎক্ষণাৎ হাত ছড়িয়ে নিলাম। আমার দোকানেও কখনো এত ভালো রেশমি কাপড় আসেনি। এখনও যেন সে কাপড় আমি অনুভব করতে পারছি। রাতে ওই সময় এই জায়গায় ভয় আছে। আমি বলে চললাম, কিন্তু আরও কিছু ঝুঁকে পড়ল। ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলল। পোশাকের চওড়া হাতার ও নিজের মুখ লুকিয়ে রইল। আপনার কোনো সাহায্য দরকার থাকলে বলুন, কিসের দুঃখ? জিজ্ঞাসা করলাম, কিন্তু ও একটু সরে বসল। আমি বললাম, আমি আপনাকে সাহায্য করতে চাই। আমি আপনাকে কিছুতেই আত্মহত্যা করতে দেব না। দয়া করে কাঁদবেন না। ও আস্তে আস্তে উঠে দাঁড়ালো, যেন আমার কথায় ক্লান্তি বোধ করছে। তারপর আমার দিকে পিছন ফিরে দাঁড়ালো, কিন্তু আমি চলে যেতে পারলাম না। ওকে একা রেখে আমি যেতে পারি না, সুতরাং উঠে দাঁড়িয়ে ওর কাছে গেলাম। আসুন, এই বিপজ্জনক পুকুরের কাছ থেকে আমরা চলে যাই। তখনও ঘুরে দাঁড়ালো, দু হাতে নিজের মুখ ঢেকে রেখেছে। মনে হলো যেন ওর কান্না ভেজা চোখ দুটো আমার কাছ থেকে লুকাতে চাইছে। তারও কপাল ও নাকের ওপর দিয়ে হাত বুলানোর একটা ভঙ্গি করল। আমি ঝুঁকে পড়লাম, ওর মুখটা দেখতে চাইলাম, ওকে সান্ত্বনা দিতে চাইলাম, ওর চোখে চোখ রাখতে চাইলাম, কিন্তু ওর কোনো চোখ নেই, নাক নেই, মুখ নেই। ওর গোটা মুখমণ্ডল ডিশের মতোই মসৃণ। মাতসুয়া আমার থেকে চোখ ফেরালো, যেন সাহায্যের আশায়, কিন্তু আমি দেখলাম ওর গাল দুটো ভাঙা এবং সেগুলো ওর মুখোশের ওপর মজাদার ভাঙা চোরা রেখার জন্ম দিয়েছে। ওর মুখের প্রতিটি অদ্ভুত খুঁটিনাটি আমি নিষ্ঠুর স্পষ্টভাবে দেখতে লাগলাম। কেন তা বলতে পারি না। আমি সরবে হাসলাম। নিজের দৃঢ় ভরাট গালে আত্মতুষ্টিতে হাত বুলিয়ে বললাম, এই তোমার মুজিনা? এমনই করে উড়িয়ে দিও না। সে যে কি ভয়ঙ্কর, কি বলবো। আরেকটু হলে আমি ভয়েই মরে গিয়েছিলাম। মার ধরে আমি তখন ছুটতে শুরু করেছি। উঁচু নিচু জমিতে হোঁচট খেতে খেতে ছুটে চলেছি, আর এমন ভয়ঙ্কর চিৎকার করে চলেছি যেন আমার আত্মা আমার মুখ দিয়ে বেরিয়ে পালাতে চাইছে, আরও জোরে জোরে ছুটতে চাইছে। ওই মেয়েটি তারপর কি করেছে জানি না, আমি ঘুরে তাকাতে আর সাহস পাইনি। মাতসুয়া এক মুহূর্ত থামল এবং শরীরের সমস্ত শক্তি এক জায়গায় জড়ো করে আবার তার কাহিনী শুরু করল। ও আমার পায়ের দিকে তাকিয়ে রইল। এক টুকরো টিস্যু কাগজে নিয়ে আমি নাক মুছলাম। তারপর ভুরু উপর নিচ করে শরীরে হালকা ক্লান্তিটুকু দূর করতে চাইলাম। গল্পের খেই ধরে একঘেয়ে গুনগুন স্বরে মাতসুয়া আবার বলতে শুরু করলো। তখন সৌভাগ্যবশে কিছু দূরে একটা ছোট্ট আলো আমার নজরে পড়ল। ঠিক বুঝতে পারলাম না আলোটা কোন খোলা জানালা দিয়ে আসছে না রাস্তা থেকে আসছে, কিন্তু এটুকু মনে হলো কাছাকাছি কোনো লোকালয় রয়েছে এবং আমি যেন ভীষণ স্বস্তি পেলাম। আলোটাও ক্রমশ বড় হতে লাগলো, সামান্য নড়ে উঠল, আর জন্য কাউকে দেখতে পেলাম। আলোটা রাস্তা ধরেই এগিয়ে আসছে। আমি ছুটে গেলাম সে আলো লক্ষ্য করে এবং আবিষ্কার করলাম এক ফেরিওয়ালা তার জিনিসপত্রের ডালা নামিয়ে সবে সাজাতে শুরু করেছে। বাঁচান বাঁচান বলে আমি চিৎকার করে উঠলাম।
ছোট্ট আলোটা তার সস্তা নীল প্যান্টের উপর এক লালচে আভা ছড়িয়ে দিয়েছে এবং তার হাতের কয়েকটা ছোট গামলায় প্রতিফলিত হয়ে ঠিকরে পড়ছে। কি হয়েছে? চিৎকার করছেন কেন? ও সে আমি বলতে পারবো না। রাস্তার চোর ডাকাত বেরিয়েছে নাকি? না না, আমি কিছু বুঝতে পারছি না, আর আপনাকেও বলতে পারছি না। যন্ত্রণাকাতর চিৎকার করে আমি তার কাছে গিয়ে দাঁড়ালাম। ও তাহলে এই ব্যাপার। নিজের মুখের ওপর হাত বুলিয়ে সে উত্তর দিল, এবং তখন আমি দেখতে পেলাম লণ্ঠনের আবছা আলোয় স্পষ্ট দেখলাম তার চোখ, নাক, মুখ কিছুই নেই, ঠিক একটা ডিমের মতো। কি করে যে বাড়ি ফিরেছিলাম জানি না। মাতসুয়া সামনে ঝুঁকে বসল। ও এখন আমার পায়ের দিকে তাকিয়ে, ওর কপালে অসংখ্য খাপছাড়া রেখা এবং ওর ঠোঁট যেন ঝুলে পড়েছে। আমি কিছু বুঝতে পারছি না। ও ফিসফিস করে বলল, মাঝরাতে হঠাৎ হঠাৎ আমি জেগে উঠি এবং এক ভয়ঙ্কর যন্ত্রণা টের পাই। সেই আতঙ্ক যেন এখনও আমাকে ছাড়েনি। কি করে সেই রাতের কথা আমি ভুলব? কি করব আমি এখন? আমি বোধহয় পাগলই হয়ে যাব। ওর জন্য আমার মনে এতটুকু দরদ হলো না। ওর মুখের চেহারা এত হাস্য করার কথাগুলো এত গতানুগতিক যে আমি হেসে উঠে বললাম, এই সব। মাতসুয়া বিহ্বল চোখে তুলে তাকালো এবং একই সঙ্গে আমি আমার ঠান্ডা কপাল মুছলাম। আমার কপালে ওর মতো কোনো ভাঁজ নেই, তবে ভেবে এক শয়তানি আনন্দও অনুভব করলাম। হঠাৎই মাতসুয়ার মুখ পাল্টে গেল। উদ্ভ্রান্ত দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে রইল। মুখ হা করে এক বিকট চিৎকার করে উঠল। আমি ঠোঁটের কোনো এক চিলতে হাসি নিয়ে চুপচাপ শান্ত হয়ে বসে রইলাম। মুজিনা! আমার দিকে আঙুল উঁচিয়ে চিৎকার করে উঠল। বিরাট এক গর্তের মতো ওর মুখ এখন হা করা। ওর গলা থেকে এক অদ্ভুত ঘরঘর শব্দ উঠে এলো, আর তারপরেই শুরু হলো আকস্মিক দীর্ঘ চিৎকারের মিছিল। ও লাফিয়ে উঠল, ধুনিটাকে উল্টে দিয়ে ছুটে পালিয়ে গেল দোকানের বাইরে। ও পাগল হয়ে গেছে এই কথা ভেবে আমি যেমন বসেছিলাম তেমনই বসে রইলাম। লক্ষ্য করলাম ধুনির জ্বলন্ত কাঠকয়লাগুলো মেঝের কার্পেট পুড়িয়ে গর্ত করে ফেলছে। একটা ছোট্ট আগুনের শিখা কার্পেটের এক প্রান্ত লেহন করে তার যাত্রা শুরু করলো। অন্য প্রান্ত ধরে আরও একটা শিখা একইভাবে চলল। একসময় ওদের দেখা হলো এবং এক বিশাল শিখা জন্ম নিল। সেটা ছড়িয়ে পড়ল চতুর্দিকে। মনে হলো ধোঁয়ায় আমার চোখ জ্বলছে। ফলে আমি হাত তুলে চোখ ঘষতে লাগলাম। তখনই আবিষ্কার করলাম আমার কোনো চোখ নেই। মুখের উপর হাত বোলালাম। আমার মুখ ডিমের মতোই মসৃণ। নিঃসীম আতঙ্কে আমি লাফিয়ে উঠলাম। ছুটে গেলাম ড্রয়ারের কাছে। এক হ্যাচকায় ড্রয়ার খুলে একটা আয়না বের করে তাতে দেখলাম একটা সাদা ডিম্বাকৃত খোল। তাতে কোনো আঁচড়টি পর্যন্ত নেই। আমার চুলগুলো অপার্থিব ভঙ্গিতে ডিমের ওপর গজিয়ে উঠছে। কিন্তু চোখ যা দিয়ে আমি এসব দেখছি, আমার সেই চোখ কোথায়? ডিমের সাদা খোল ভেদ করে আমি আয়নায় তাকালাম। দেখলাম ডিমটা আমার মাথার নড়াচড়া অবিকল নকল করে চলেছে। আমার চুল দিয়ে আমারই ঘাড়ের ওপর বসে আছে। আতঙ্কে সব কিছু ভুলে আমি দিশাহারা হয়ে পড়লাম। আয়নাটা হাতে নিয়ে আগুনের লকলকে শিখা ভেদ করে লাফিয়ে পড়লাম এবং ছুটে বেরিয়ে গেলাম রাস্তায়। চারপাশে তাকিয়ে দেখি কয়েকজন লোক চুপচাপ শান্ত পায়ে এগিয়ে আসছে। ওরা এখন আগুন দেখতে পায়নি। চট করে হাত তুলে মুখ ঢাকা দিয়ে ছুটে চললাম বাড়ির দিকে। বাড়ি ফিরে একটা টুপি দিয়ে মুখ আড়াল করে আয়নাটা হাতে নিয়েই মা বাবার সামনে গিয়ে দাঁড়ালাম। তোমাদের কাছে ধর্মীয় বিধি লেখা আর কোনো কাগজ আছে? আমার ঘরে এখন একটা ফাটল রয়েছে যেটা দিয়ে মুচিনা ঢুকে পড়তে পারে। কয়েক চিলতে কাগজ এনে ওরা তৎক্ষণাৎ সেই ফাটলের ওপর আঠা দিয়ে লাগিয়ে দিলেন। তারপর আমি মাতসুয়ার আয়নাটা তুলে ধরলাম। গিল্টি করা ফ্রেমে বাঁধানো পুরনো দামি হাত আয়না, পেছনের সারসারে ছবি খোদাই করা। আয়নার দিকে তাকিয়ে আবার নিজের পুরনো মুখটা ফিরে পেলাম। পরশুদিন শুনলাম কিওবাসীর একটা বিরাট এলাকা পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে এবং এক মাঠের ওপর এক ছোট্ট পুকুরে মাতসুয়ার মৃতদেহ খুঁজে পাওয়া গেছে। তারপর থেকে অন্ধকার হয়ে এলে আমি আর বাইরে বেরোতে সাহস পাই না। আমার মা বাবা ভাবেন আমি পড়াশোনা করি এবং প্রার্থনা করি, কিন্তু আমি বসে থাকি মাতসুয়ার আয়নাটা হাতে নিয়ে। পরীক্ষা করি নিজের মুখটা কোথাও কি শক্ত হয়ে উঠেছে? ওটা কি পাল্টে যাচ্ছে একটা মসৃণ ডিমে? এখন আমি শুধু একটা মুখসই খুঁটিয়ে বিশ্লেষণ করি। সে আমার নিজের মুখ। সে মুখকে আমি ভীষণ ভয় পাই। এখন পড়ে শোনাচ্ছি ব্রাম স্টোকারের লেখা ড্রাকুলাস গেস্ট। আমাদের যাত্রা শুরু হলো তখন মিউনিখের সূর্য উজ্জ্বল হয়ে জ্বলছে এবং আসন্ন গ্রীষ্মের খুশিতে বাস ভরপুর।
রওনা হতে যাব এমন সময় যে হোটেলে আমি আছি তার পরিচালক হেয়ার ডেলব্রুক আমার গাড়ির কাছে নেমে এসে আমার শুভযাত্রা কামনা করলেন। তারপর জুরি গাড়ির দরজার হাতলে হাত রেখে কোচাউনকে বললেন, মনে থাকে যেন রাত হবার আগেই তোমাকে ফিরে আসতে হবে। আকাশ ঝকঝকে হলেও উত্তরের বাতাসে কেমন একটা কাঁপুনি দিচ্ছে, হয়তো হঠাৎ করে ঝড় উঠবে। অবশ্য আমি ভালো করে জানি দেরি তুমি করবে না। বলে উনি একটু হেসে যোগ করলেন, কারণ তুমি তো জানো আজকের রাতটা কিসের রাত। জার্মানি ভাষায় জোরালো স্বরে উত্তর দিল জোহান, হ্যাঁ স্যার জানি। শহরের বাইরে এসে ওকে থামতে ইশারা করে আমি বললাম, বলো দেখি জোহান, আজ কিসের রাত? বুকে ক্রুশ চিহ্ন এঁকে সংক্ষিপ্ত জবাব দিল, ভালপার্গিসের রাত। তারপর জার্মান সিলভারের তৈরি বিশাল এক শালগম সাইজের সেকেলে ঘড়িতে সময় দেখেই ও গাড়ি ছুটিয়ে দিল সজোরে, যেন নষ্ট হওয়া সময়টুকু পূরণ করতে চায়। থেকে থেকে ঘোড়াগুলো মাথা ঝাঁকিয়ে সন্দেহজনকভাবে বাতাসের গন্ধ শুকতে লাগলো, আর আমি ভয়ে ভয়ে চারপাশ দেখতে লাগলাম। রাস্তাটা বেশ ভালোই নির্জন, কারণ আমরা তখন ছুটে চলেছি ঝড়ো হাওয়ায় ধু ধু যাওয়া এক উঁচু মালভূমির ওপর দিয়ে। যেতে যেতে হঠাৎ একটা রাস্তা আমার নজরে পড়ল। দেখে মনে হলো সচরাচর সেটা ব্যবহার করা হয় না। একটা ছোট আঁকাবাঁকা উপত্যকার বুক চিরে রাস্তাটি এগিয়ে গেছে গভীরে, কিন্তু তার আকর্ষণ এতই তীব্র যে জোহানকে বিরক্ত করার ঝুঁকি নিয়ে ওকে ডেকে বললাম, ওই রাস্তা ধরে যেতে আমার ভীষণ ইচ্ছে করছে। ও হাজার রকম অজুহাত দেখাতে শুরু করলো এবং কথা বলতে বলতে ঘন ঘন ক্রুশ আঁকতে লাগলো বুকের ওপর। এতে আমার কৌতূহল আরও বেড়ে গেল। সুতরাং ওকে নানা রকম প্রশ্ন করতে শুরু করলাম। ও আত্মরক্ষার কায়দায় উত্তর দিতে লাগলো এবং প্রতিবাদ জানাতে বারবার ঘড়ি দেখতে শুরু করলো। অবশেষে আমি বললাম, শোনো জোহান, আমি ওই রাস্তায় যেতে চাই। তোমার ইচ্ছা না থাকলে আমি তোমাকে আসতে জোর করব না, তবে শুধু এইটুকু বলো তুমি কেন যেতে চাও না। তারপর কাকুতি মিনতি করতে লাগলো যেন আমি না যাই। মনে হলো সবসময় ও যেন কিছু একটা আমাকে বলতে গিয়েও থমকে যাচ্ছে, সম্ভবত ভয় পেই। কিন্তু প্রত্যেকবারই ও বুকে ক্রুশ চিহ্ন এঁকে শুধু বলছে, ভালপার্গিসের রাত। আমি ওর সঙ্গে তর্কে নামতে চাইলাম, কিন্তু কারো ভাষা না জানা থাকলে তার সঙ্গে তর্ক করার চেষ্টাই বৃথা। হঠাৎই ঘোড়াগুলো চঞ্চল হয়ে উঠল, বারবার শুকতে লাগলো বাতাসের গন্ধ। এতেও ফ্যাকাশে হয়ে গেল এবং ভয়ার্ত চোখে চারপাশে তাকিয়ে হঠাৎ লাগাম ধরে ঘোড়াগুলোকে প্রায় ফুট 20 এগিয়ে নিয়ে গেল। ওকে অনুসরণ করে জানতে চাইলাম কেন এমনটা করলো। উত্তরে ও আবার বুকে ক্রুশ আঁকলো এবং কাছেই একটা ক্রুশের দিকে ইশারা করে প্রথমে জার্মানি ভাষায় পরে ইংরেজিতে বলল, এখানে সে শুয়ে আছে, নিজেকে যে মেরে ফেলেছে। কেউ আত্মহত্যা করলে তাকে চৌরাস্তার মোড়ে কবর দেওয়ার প্রাচীন রীতিটার কথা আমার মনে পড়ল। ও, আত্মহত্যা, আশ্চর্য বটে। দুজনে যখন কথা বলছি তখন হঠাৎই শুনতে পেলাম চিৎকার ও গর্জনের মাঝামাঝি এক অদ্ভুত শব্দ। শব্দটা আসছে বহু দূর থেকে, কিন্তু ঘোড়াগুলো ভীষণ অস্থির হয়ে পড়ল এবং ওদের শান্ত করতে জোহানের বেশ সময় লাগলো। ফ্যাকাশে মুখেও বলল, মনে হয় নেকড়ের গর্জন। অথচ এই সময় এদিকে কোনো নেকড়ে থাকে না বলে শান্ত করার চেষ্টায় ঘোড়াগুলোকে যখন ও আদর করছে, আকাশে শুরু হলো কালো মেঘের চঞ্চল আনাগোনা। সূর্যের আলো মুছে গেল, এক ঝলক ঠান্ডা হওয়া যেন আমাদের গা ঘেঁষে ছুটে গেল পলকে। এই হাওয়ার ঝলক অনেকটা যেন এক বিপদ সংকেত, কারণ সূর্য আবার দেখা দিল উজ্জ্বল হয়ে। হাতের আড়াল দিয়ে দিগন্তে চোখ রাখল জোহান, বলল, এই তুষার ঝড়, তার আসতে আর দেরি নেই। তারপর ও আবার তাকালো নিজের ঘড়ির দিকে এবং সঙ্গে সঙ্গে শক্ত হাতে লাগাম টেনে ধরে উঠে বসলো গাড়ির ঘেরা জায়গায়। মনে কেমন একটা জেদি ভাব জেগে ওঠায় গাড়িতে না উঠে আমি বললাম, এ রাস্তাটা যেখানে গেছে সে জায়গাটার কথা কিছু বলো দেখি। জায়গাটা খুব খারাপ। কোন জায়গাটা? ওই গ্রামটা। ওদিকে তাহলে একটা গ্রাম আছে? না না, শ শ বছর ধরে ওখানে কেউ থাকে না। কিন্তু তুমি যে বললে ওখানে একটা গ্রাম আছে, এক সময় ছিল, তা এখন কোথায়? এ প্রশ্নে জোহান জার্মানি ও ইংরেজি মিশিয়ে এক লম্বা গল্প ফেঁদে বসল। ফলে ওর কথা আমি ঠিক বুঝে উঠতে পারলাম না, কিন্তু এইটুকু আমি আজ করলাম যে বহু শতাব্দী আগে ওখানে অনেক মানুষ মারা গেছে এবং সেখানেই তাদের কবর দেওয়া হয়েছে। তারপরেই মাটির নিচে শব্দ শোনা গেছে এবং কবর খুঁড়ে দেখা গেছে যে মৃত স্ত্রী পুরুষেরা সকলেই তরতাজা হয়ে বেঁচে আছে, ওদের ঠোঁট রক্তে লাল টুকটুকে। তখন সেখানে জীবিত যে কজন ছিল তারা সকলেই নিজেদের প্রাণ বাঁচাতে তাড়াহুড়ো করে পালিয়ে যায় অন্যান্য জায়গায়,
যেখানে জীবিত মানুষেরা বাস করে, আর মৃত মৃতই, অন্য কিছু নয়। শেষ কথাটা বলতে ওই স্পষ্টতই বেশ ভয় পেল। ওর মুখ হয়ে গেল সাদা, দরদর করে ঘামছে, কাঁপতে কাঁপতে চারপাশে দেখছে যেন ভয়ঙ্কর কিছু একটা এক্ষুনি আবির্ভূত হবে ওর চোখের সামনে। অবশেষে হতাশ যন্ত্রণায় ও চিৎকার করে বলে উঠল, ভালপারগ্রিসের রাত। আমার নীল রক্ত এতে যেন জেগে উঠল। এক পা পিছিয়ে গিয়ে বললাম, তুমি ভয় পেয়েছো জোহান, ভয় পেয়েছো, যাও বাড়ি যাও, আমি একাই ফিরব। ভালপারগিসের রাতের জন্য ইংরেজদের কোনো মাথা ব্যথা নেই। হতাশার ভঙ্গি করে জোহান ঘোড়ার মুখ ঘুরিয়ে দিল মিউনিখের দিকে। লাঠিতে ভর দিয়ে আমি তাকিয়ে রইলাম ওর যাওয়ার পথের দিকে। তারপর হালকা মনে সরু রাস্তাটা ধরে রওনা হলাম জোহানের না পছন্দ উপত্যকার গভীরে। ওর আপত্তির বিন্দুমাত্রও কারণ আমার নজরে পড়ল না। মনে হয় সময় অথবা দূরত্বের চিন্তা না করে আমি ঘন্টা দুয়েক উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেরিয়েছি, এবং একটিও মানুষ কিংবা বাড়ি আমার চোখে পড়েনি। জায়গাটা সম্পর্কে বলতে গেলে বলতে হয় ওটা জনমানবহীন একটা নির্জন জায়গা। বিশ্রামের আশায় একটু বসলাম, তাকিয়ে দেখলাম চারপাশে। হঠাৎ খেয়াল হলো পথ চলা শুরু করার সময় যেরকম ঠান্ডা ছিল এখন সেটা তার চেয়ে অনেক বেশি। দীর্ঘশ্বাসের এক অদ্ভুত শব্দ যেন আমাকে ঘিরে রয়েছে, সঙ্গে কখনো কখনো অনেক ওপর থেকে ভেসে আসছে এক চাপা গর্জন। ওপরে তাকিয়ে নজরে পড়ল আকাশে বিশাল ঘন মেঘের দল অস্থির গতিতে ভেসে চলেছে উত্তর থেকে দক্ষিণে। বাতাসে আসন্ন ঝড়ের ইঙ্গিত। আমার কেমন যেন শীত করতে লাগলো। ভাবলাম এতক্ষণ হেঁটে আসার পরিশ্রমের পর এখন চুপচাপ বসে রয়েছি, তাই হয়তো শীত করছে। সুতরাং আবার পথ চলা শুরু করলাম। সময়ের দিকে কোনো খেয়াল না রেখেই আমি পথ চলেছি। ফলে যখন ঘন হয়ে আসা গোধূলির আলো চারদিকে জাঁকিয়ে বসলো তখনই আমার দুশ্চিন্তা শুরু হলো। কি করে পথ চিনে বাড়ি ফিরে যাব? দিনের উজ্জ্বল আলো এখন মিলিয়ে গেছে, বাতাস কনকনে ঠান্ডা। অনেক ওপরে ভেসে যাওয়া মেঘের মিছিল যেন দলে আরও ভারী হয়েছে। সেই সঙ্গে শোনা যাচ্ছে বহু দূর থেকে কিছু একটা ছুটে আসার শব্দ, আর সেটা ভেদ করে কিছুক্ষণ পরপরেই ভেসে আসছে এক রহস্যময় চিৎকার। এটাকেই জোহান নেকড়ের চিৎকার বলেছিল। তাকিয়ে আছি, হঠাৎই বাতাসে এক ঠান্ডা কাঁপুনি খেলে গেল এবং শুরু হলো তুষারপাত। পেরিয়ে আসা মাইলের পর মাইল গাছপালাহীন নির্জন পথের কথা আমার মনে পড়ল। সুতরাং আশ্রয়ের খোঁজে দ্রুত পায়ে রওনা হলাম সামনের জঙ্গলের দিকে। আকাশ ক্রমে আরও কালো হয়ে উঠল, বরফ পড়তে লাগলো আরও ঘন হয়ে, আরও জোরে। অবশেষে একসময় আমার সামনেও চারপাশের মাটি হয়ে উঠল এক চকচকে সাদা গালিচা, যা শেষ প্রান্ত মিলিয়ে গেছে দূরের অস্পষ্ট কুয়াশার মধ্যে। ক্রমে বাতাসের গতি বেড়ে উঠল, হয়ে উঠল ঝড়ো হাওয়া। তখন আমি বাধ্য হয়ে বাতাস ঠেলে ছুটতে শুরু করলাম। ক্ষণে ক্ষণেই আকাশ চিরে দিচ্ছে জ্বলন্ত বিদ্যুৎ, আর সেই আলোয় নজরে পড়ল আমার ঠিক সামনে ঘন তুষারে ঢাকা ইউও সারপ্রাইজের গাছের গায়ে মাখামাখি জটলা। অল্প সময়ের মধ্যেই পৌঁছে গেলাম সেই গাছপালার আশ্রয়ে, আর সেই অপেক্ষাকৃত নিঝুম জায়গায় দাঁড়িয়ে শুনতে পেলাম অনেক উঁচুতে ছুটে যাওয়া বাতাসের শনশন শব্দ। দেখতে দেখতে ঝড় অন্ধকার মিশে গেল রাতের অন্ধকারে। ক্রমে মনে হলো ঝড় শান্ত হয়ে আসছে। এখন মাঝে মাঝে শুধু শোনা যাচ্ছে দুরন্ত হাওয়ার ঝটকা। সেই মুহূর্তে নেকড়ের অপার্থিব চিৎকার যেন হাজারো প্রতিধ্বনি তুলল চারদিকে। কখনো কখনো অলসভাবে ভেসে যাওয়া ঘন কালো মেঘের ফাঁক দিয়ে এসে পড়ছে বিক্ষিপ্ত চাঁদের আলো। সেই আলোয় দেখলাম সাইপ্রাস ও ইউ গাছের এক ঘন জটলার কিনারায় এসে আমি দাঁড়িয়েছি। তুষারপাত থেমে যাওয়ায় আমি আশ্রয় ছেড়ে বেরিয়ে পড়লাম এবং আরও খুঁটিয়ে দেখতে শুরু করলাম জায়গাটা। মনে হলো যেসব প্রাচীন ধ্বংসাবশেষ আমার চোখে পড়ছে তার মধ্যে একটা বাড়ি জীর্ণ হলেও এখনও মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে, এবং সেখানেই হয়তো আমি কিছুক্ষণের জন্য আশ্রয় পেতে পারি। ঝোপঝাড়ের কিনারা ঘুরে এগিয়ে যেতে আবিষ্কার করলাম একটা নিচু দেওয়াল বাড়িটাকে ঘিরে রয়েছে, এবং এই দেওয়াল অনুসরণ করে কিছুক্ষণের মধ্যেই ভেতরে ঢোকার সরু পথ খুঁজে পেলাম। এটুকু নজরে পড়া মাত্রই ভেসে যাওয়া মেঘ চাদরকে আড়ালে করে দিল, কিন্তু সামনেই আশ্রয়ের হাতছানি। অতএব আমি অন্ধের মতো হাতড়ে এগিয়ে চললাম। হঠাৎই এক নিস্তব্ধতার মুখোমুখি হয়ে আমি থমকে দাঁড়ালাম। ঝড় থেমে গেছে, এবং সম্ভবত নিঃশব্দ স্তব্ধ প্রকৃতির প্রতি সহানুভূতিতে আমার হৃৎপিণ্ডও যেন বন্ধ করেছে তার স্পন্দন। কিন্তু সে এক মুহূর্তের জন্য, কারণ হঠাৎই মেঘ চিরে এসে পড়ল চাঁদের আলো। আমাকে জানিয়ে দিল যে আমি এক কবরখানায় এসে দাঁড়িয়েছি, এবং আমার সামনেই যে চৌকো স্তূপটা রয়েছে সেটা একটা সমাধি প্রস্তর। ওটার ওপরেও চারপাশে ছড়িয়ে থাকা তুষারের মতোই শুভ্রতার রং। হঠাৎ চাঁদের আলোর হাত ধরে ভেসে এলো ঝড়ের এক ভয়ঙ্কর দীর্ঘশ্বাস,
এবং অসংখ্য কুকুর অথবা নেকড়ের মতো চাপা একটানা গর্জন করে সে যেন তার পুরনো তোলপাড় আবার শুরু করল। এক অদ্ভুত আকর্ষণে আমি এগিয়ে চললাম মার্বেল পাথরে তৈরি সেই সমাধির দিকে। দেখতে ওটা কার এবং কেনই বা এরকম একটা জায়গায় এরকম একটা জিনিস একা একা দাঁড়িয়ে রয়েছে। ওটার চারপাশ ঘুরে অবশেষে ডরিস দেশীয় দরজার ঠিক ওপরে জার্মানি ভাষায় লেখা কথাগুলো পড়তে পারলাম। স্টাইরিয়ার গ্রাৎসের কাউন্টেন্স ডলিঙ্গেন, মানে প্রার্থিত মৃত্যুকে পেয়েছেন 1801। সমাধি প্রস্তরের ঠিক ওপরে নিরেট পাথরে যেন পুঁতে দেওয়া হয়েছে এক বিশাল লোহার গজাল কিংবা শুল। ওটার পেছন দিয়ে যেতেই নজরে পড়ল বড় বড় রুশ হরফে খোদাই করা রয়েছে, মৃতেরা দ্রুত চলে। পুরো ব্যাপারটায় এমন একটা অপার্থিব গা ছমছমে আমেজ ছিল যে আমার মাথাটা কেমন ঝিমঝিম করে উঠল, যেন এক্ষুনি অজ্ঞান হয়ে যাব আমি। এই প্রথম মনে হলো যে সোহানের উপদেশ শুনলেই বোধহয় ভালো ছিল। হঠাৎই একটা চিন্তা আমার মাথায় খেলে গেল। এই রহস্যময় পরিস্থিতিতে আকস্মিক আঘাতের মতোই ঝলসে উঠল সেটা। আজকের রাত ভালপারগিসের রাত। ভালপারগিসের রাত, লক্ষ লক্ষ লোকের বিশ্বাস অনুযায়ী যে রাতে শয়তান যত্রতত্র ঘুরে বেড়ায়, সমস্ত কবর খুলে যায়, মৃতেরা বেরিয়ে আসে বাইরে, চড়ে বেড়ায়। যে রাতে জল, স্থল, অন্তরিক্ষের সমস্ত অশুভ জিনিস আনন্দ উৎসবে মেতে ওঠে। আমার শেখা সমস্ত দর্শন, সমস্ত ধর্ম, সমস্ত সাহস এক জায়গায় জড়ো করলাম, যেন অন্ধ আতঙ্কে ভেঙে না পড়ি। এবার এক প্রচণ্ড ঘূর্ণিঝড় ফুঁসে উঠে ঝাঁপিয়ে পড়ল আমার উপর। মাটি এমনভাবে কাঁপতে লাগলো যেন হাজার হাজার ঘোড়া দুদ্দার করে তার উপর দিয়ে ছুটে চলেছে, এবং এবার তুষার নয়, বিরাট আকারের সব শিলাপিণ্ড দুরন্ত গতিতে ছুটে চলল, এবং তার আঘাতে গাছের ডালপালা পাতা সব খসে পড়তে লাগলো। সাইপ্রাস গাছের আশ্রয় হয়ে দাঁড়ালো বিপজ্জনক। ফলে আমি ব্যস্ত হয়ে পড়লাম এবং রওনা হলাম আশ্রয় দিতে পারে এমন এক ও একমাত্র জায়গা লক্ষ্য করে, সমাধি প্রস্তরের গভীর ডরিসীয় দরজা। বিশাল ব্রোঞ্জের দরজায় গায়ে গুটিসুটি মেরে দাঁড়িয়ে মুষলধারে শিলাবৃষ্টির হাত থেকে কিছুটা রক্ষা পেলাম। দরজার গায়ে হেলান দিয়ে দাঁড়াতে ওটা সামান্য নড়ে উঠল এবং খুলে গেল ভেতর দিকে। এই নিষ্ঠুর ঝড়ের মুখে কোনো সমাধির আশ্রয় অনেক বেশি সুখের ভেবে যেই আমি ভেতরে ঢুকতে যাব, ঠিক তক্ষুনি অসংখ্য রেখায় আঁকা বাঁকা বিদ্যুৎ ঝলসে উঠে সারা আকাশে আলোর রেশনায় জ্বালিয়ে দিল। সেই মুহূর্তে সমাধির অন্ধকারে চোখ ফিরে আমি স্পষ্ট দেখলাম একটা শবাধারে ঘুমিয়ে আছে ভারী গাল ও টুকটুকে লাল ঠোঁটে এক সুন্দরী মহিলা। আমি যেমন বেঁচে আছি এই দৃশ্য তেমনই সত্যি। বজ্রপাতের শব্দটা আকাশে ভেঙে পড়তেই যেন এক দানবের হাত আমাকে চেপে ধরে ছুঁড়ে ফেলে দিল বাইরের বিক্ষুব্ধ ঝড়ের মধ্যে। সমস্ত ঘটনাটা এক আকস্মিকভাবে ঘটল, যে মানসিক ও শারীরিক আঘাত পুরোপুরি বোঝা ওঠার আগেই টের পেলাম অসংখ্য শিলাপিণ্ড তেড়ে আছড়ে আছড়ে আমার ওপর পড়ছে। একই সঙ্গে এক অদ্ভুত আচ্ছন্ন করা অনুভূতি যেন আমাকে বলে দিল আমি একা নই। এবার চোখ ফেরালাম সমাধির দিকে। সেই মুহূর্তেই দেখা গেল চোখ ধাঁধানো এক আলোর ঝলকানি। সেটা আঘাত করল সমাধির ওপরে গাঁথা লোহার শুলের ওপর। তারপর প্রচণ্ড বিস্ফোরণ, মার্বেল পাথর চুরমার করে আগুনের তাণ্ডব ধরিয়ে যেন সরাসরি ঢুকে গেল মাটিতে। এক যন্ত্রণাময় মুহূর্তের জন্য উঠে দাঁড়ালো সেই মহিলা। আগুনের শিখা তাকে জড়িয়ে লকলক করে জ্বলছে এবং তার মৃত্যু যন্ত্রণায় আর্তচিৎকার ডুবে গেল বজ্রপাতের শব্দে। শেষ যা শুনতে পেলাম তা হলো এই সব ভয়ঙ্কর শব্দরোলের মিশ্রণে জন্ম নেওয়া এক বিচিত্র শব্দ, কারণ ততক্ষণে সেই দৈত্যের হাত আবার আমাকে বজ্রমুঠিতে আঁকড়ে ধরে টেনে নিয়ে চলেছে। শিলাবৃষ্টি আছড়ে পড়ছে আমার শরীরে এবং নেকড়ের গর্জনে কেঁপে উঠছে চারদিকের বাতাস। শেষ যে দৃশ্য মনে আছে তা হলো অস্পষ্ট সাদা এক চলমান স্তূপ, যেন চারপাশের সমস্ত সমাধি তাদের আচ্ছাদিত মৃতদেহের প্রেতাত্মাগুলো পাঠিয়ে দিয়েছে এবং তারা দুরন্ত শিলাবৃষ্টির সাদা ধোঁয়াশা ভেদ করে আমাকে ক্রমশ ঘিরে ধরছে। ধীরে ধীরে অস্পষ্টভাবে চেতনা ফিরে আসতে লাগলো। তারপর এক গভীর ক্লান্তির অনুভূতি। কয়েক মুহূর্তের জন্য কিছুই মনে করতে পারলাম না। তারপর আস্তে আস্তে চেতনা ফিরে আসতে লাগলো। আমার পা দুটোয় অসহ্য অস্থির যন্ত্রণা, কিন্তু তা সত্ত্বেও আমি ওদের এক চুল নড়াতে পারছি না। পা দুটো যেন অসাড় হয়ে গেছে। আমার ঘাড়ে এক বরফ শীতল স্পর্শ এবং মেরুদণ্ড, কান সব যেন আমার পায়ের মতোই মৃত, অথচ তীব্র যন্ত্রণায় অস্থির, কিন্তু আমার বুকে এক অদ্ভুত উষ্ণ স্পর্শ তৃপ্তির স্বাদ এনে দিচ্ছে। এই যেন এক দুঃস্বপ্ন, সঠিক বলতে গেলে এক বাস্তব দুঃস্বপ্ন, কারণ আমার বুকে চাপানো এক ভারী পাথর আমার শ্বাস প্রশ্বাসকে কষ্টকর করে তুলছে। এক অগাধ স্তব্ধতা আমাকে ঘিরে ধরল, যেন সারাটা পৃথিবী ঘুমে অচেতন কিংবা মৃত।
শুধু থেকে থেকে শোনা যাচ্ছে আমার খুব কাছে দাঁড়িয়ে থাকা হয়তো কোনো জন্তুর চাপা হাঁপানির শব্দ। গলায় টের পেলাম এক উষ্ণ কর্কশ স্পর্শ। তারপর ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হলাম। আমার হৃৎপিণ্ড যেন বরফে জমে গেল। রক্তের জোয়ার ছুটে গেল আমার মস্তিষ্কের শিরায় শিরায়। একটা বিশাল জন্তু আমার শরীরের ওপর বসে আমার গলা চাটছে। চোখের ঝিলিমিলির ফাঁক দিয়ে দেখলাম আমার মুখের ঠিক সামনে এক প্রকাণ্ড নেকড়ের দুটো বিশাল জ্বলন্ত চোখ। হাঁ করা লাল মুখে ধারালো সাদা দাঁতগুলো ঝকঝক করছে এবং ওটার গরম ঝাঝালো নিঃশ্বাস আমি স্পষ্ট অনুভব করতে পারছি। আরও কিছু সময়ের জন্য আমার স্মৃতিশক্তি অচল হলো। তারপর শুনতে পেলাম একটা চাপা গর্জন, পরক্ষণই এক তীক্ষ্ণ চিৎকার, একবার দুবার বারবার। তারপর যেন বহু দূর থেকে ভেসে আসা সমবেত কণ্ঠে শুনতে পেলাম, হ্যালো হ্যালো বলে কেউ ডাকছে। অতি সাবধানে মাথা তুলে শব্দ লক্ষ্য করে তাকালাম, কিন্তু সমাধিক্ষেত্রে আমার দৃষ্টি আড়াল করল। নেকড়েটা তখন অদ্ভুতভাবে চিৎকার করছে এবং একটা লাল আভা সাইপ্রাস কুঞ্জে চলে ফিরে বেড়াতে লাগলো, যেন শব্দটাকে অনুসরণ করছে। কণ্ঠস্বরগুলো আরও কাছে আসতেই নেকড়েটাকে গর্জন আরও দ্রুত, আরও জোরালো হয়ে উঠল। সাড়া দিতে বা নাড়াচাড়া করতে আমি ভয় পেলাম। তারপর হঠাৎ ঘিরে থাকা গাছের আড়াল থেকে শোনা গেল একদল ঘোড়সওয়ারের ঘোড়া ছুটিয়ে আসার শব্দ, হাতে তাদের জ্বলন্ত টর্চ। নেকড়েটাকে আমার বুক ছেড়ে উঠে পড়ল। রওনা হলো সমাধিস্থলের দিকে। একজন ঘোড়সওয়ারকে দেখলাম বন্দুক তুলে তাক করতে। অন্য একজন তার হাতে ঠেলা মারল। গুলিটা শীষ দিয়ে বেরিয়ে গেল আমার মাথার উপর দিয়ে। সে নিশ্চয়ই আমাকে নেকড়ে বলে ভুল করছে। চুপিসারে পালিয়ে যাওয়া জন্তুটাকে আরেকজন দেখতে পেল এবং সঙ্গে সঙ্গে শোনা গেল গুলির শব্দ। তারপর 2-4 কদমে ঘোড়সওয়ারের দল কাছে এসে গেল। কেউ এলো আমার কাছে আর কেউ কেউ গেল বরফে সাজানো সাইপ্রাস গাছের ভিড়ে, অদৃশ্য হয়ে যাওয়া নেকড়েটাকে অনুসরণ করতে। ওরা কাছে আসতেই আমি নড়াচড়া করতে চেষ্টা করলাম, কিন্তু শক্তি খুঁজে পেলাম না। অথচ আমি আমার চারপাশে যা যা হচ্ছে তা সবই দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি। 2-3 জন সৈনিক ঘোড়া থেকে লাফিয়ে নামল, হাঁটু গেড়ে বসে পড়ল আমার পাশে। একজন আমার মাথা তুলে ধরল, হাত রাখল বুকে। ভালো খবর কমরেড, সে চিৎকার করে উঠল। ভদ্রলোক এখনও বেঁচে আছেন। তারপর কিছুটা ব্র্যান্ডি ঢেলে দেওয়া হলো আমার গলায়। শরীরে যেন শক্তি ফিরে এলো। এবার চোখ পুরোপুরি মেলতে পারলাম। তাকালাম চারদিকে। গাছের সমারোহে আলো ও ছায়া চলাফেরা করে বেড়াচ্ছে। শুনতে পেলাম লোকজনের চিৎকার করে পরস্পরকে ডাকাডাকির শব্দ। ভয়ার্ত চিৎকারে বিস্ময় প্রকাশ করতে করতে ওরা ক্রমে এক জায়গায় জড়ো হলো। ভূতে পাওয়া মানুষের মতো অন্যান্যরা কবরখানায় গোলকধাঁধা থেকে বেরিয়ে এলো। টর্চের আলো ঝলসে উঠতে লাগলো ক্ষণে ক্ষণে। দূরের লোকজন সবাই যখন কাছে চলে এলো, তখন আমাকে ঘিরে থাকা লোকেরা অধীর আগ্রহে ওদের প্রশ্ন করল, কি হলো, ওটাকে পাওয়া গেল? উত্তর পাওয়া গেল ঝটিতি, না, শিগগিরই চলো, জলদি, এ জায়গায় থাকা ঠিক নয়, বিশেষ করে আজকের রাত্রে। ওটা কি ছিল? একাধিক সুরে ধ্বনিত হলো এই প্রশ্ন। উত্তর পাওয়া গেল বিভিন্ন এবং অস্পষ্ট, যেন সবাই এক বিশেষ আবেগে কথা বলতে চেয়েছে, অথচ কি এক আতঙ্কে নিজেদের জিভের রাশ টেনে ধরেছে। ওটা 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 একজন, মানে ওটা একটা নেকড়ে, অথচ নেকড়েও ঠিক নয়, মানে কি যেন একটা। পবিত্র গুলি ছাড়া ওটাকে কিচ্ছু করা সম্ভব নয়। এ রাতে যেমন বেরিয়েছি তেমনই উচিত শিক্ষা হয়েছে। আমাদের হাজার মার আমরা সত্যি খেটে উপায় করেছি। ভাঙা মার্বেল পাথরের ওপর রক্ত ছিল, হ্যাঁ, সেটা তো আর বজ্রপাত থেকে আসেনি। আর এই ভদ্রলোক, এর আর কোনো ভয় নেই তো? গলাটা একবার দেখো, দেখো কমরেড, নেকড়েটা এই ভদ্রলোকের গায়ের ওপর শুয়ে তার রক্ত গরম রেখেছে। অফিসারটি আমার গলার দিকে তাকিয়ে জবাব দিল, ভদ্রলোকের আর কোনো ভয় নেই, চামড়ার কোনো ক্ষতি হয়নি। এসবের মানে কি? নেকড়েটার চিৎকার না শুনলে আমরা একে খুঁজেই পেতাম না। নেকড়েটার কি হলো? আমার মাথাটা যে তুলে ধরেছিল সে বলল, ওটা নিজের আস্তানায় ফিরে গেছে। এখানে অনেক কবর রয়েছে, তারই একটাই হয়তো ওটা থাকে। এসো কমরেড, জলদি এসো, এই অভিশপ্ত জায়গা ছেড়ে আমরা চলে যাই। অফিসারটি আমাকে তুলে ধরলেন বসানোর ভঙ্গিতে, আদেশের সুরে কি যেন বললেন। তখন কয়েকজন মিলে আমাকে বসিয়ে দিল ঘোড়ার পিঠে। সে লাফিয়ে উঠে বসলো আমার পেছনে, আমাকে জড়িয়ে ধরল 2 হাতে, এগোতে নির্দেশ দিল সবাইকে। অতএব সাইপ্রাস গাছের দিক থেকে মুখ ফিরিয়ে আমার সাময়িক শৃঙ্খলায় দ্রুত ঘোড়া ছুটিয়ে চললাম। আমার জীব তখনও বিদ্রোহ করার আমি চুপ করে থাকতে বাধ্য হলাম।
নিশ্চয়ই আমি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ পরের যে ঘটনা মনে আছে তা হলো আমি দাঁড়িয়ে আছি, দুপাশে দুজন সৈনিক আমাকে ধরে রেখেছে। চারদিকে প্রায় উজ্জ্বল দিনের আলো, আর উত্তর দিকে প্রতিফলিত হয়েছে সূর্যের আলোর এক লাল রেখা। আনকরা তুষারের ওপর যেন রক্ত ঢেলে তৈরি করা হয়েছে এক পায়ে চলা পথ। অফিসার তখন অন্যান্যদের বলেছেন যা তারা দেখেছেন তা যেন কাউকে না বলে, শুধু যেন বলে যে একজন অজ্ঞাত পরিচয় ইংরেজকে পাওয়া গেছে, আর একটা বিরাট কুকুর তাকে পাহারা দিচ্ছিল। কুকুর? ওটা তো কুকুর ছিল না। সবচেয়ে ভয় পাওয়া মানুষটা বাধা দিয়ে বলল, নেকড়ে দেখলে আমরা চিনতে ভুল হয় না। তরুণ অফিসার শান্ত স্বরে জবাব দিল, আমি বলছি কুকুর। স্পষ্টই বোঝা যাচ্ছে সূর্যের তেজের সঙ্গে সঙ্গে তার সাহসও বাড়ছে। তারপর আমার দিকে আঙুল দেখিয়ে সে বলল, ভদ্রলোকের গলাটা দেখুন, এটা কি কোনো কুকুরের কাজ স্যার? সহজাত প্রবৃত্ত বসে আমি হাত দিলাম গলায় এবং সঙ্গে সঙ্গে যন্ত্রণায় চিৎকার করে উঠলাম। ওরা আমাকে ঘিরে ধরল দেখার জন্য। কেউ কেউ তাদের জিন থেকে ঝুঁকে পড়ল, আর তখনই আবার শোনা গেল সেই তরুণ অফিসারের কণ্ঠস্বর, আমি যা বললাম কুকুর, এছাড়া অন্য কিছু বলতে গেলে সবাই আমাদের কথায় হাসবে। এরপর আরেকজন আশারোহী সৈনিকের ঘরে আমাকে তুলে দেওয়া হলো এবং আমরা মিউনিখের শহরতলি অঞ্চলে ঢুকে পড়লাম। সেখানে হঠাৎই একটা জুরি গাড়ি দেখতে পেয়ে আমাকে সেটাতে তুলে দেওয়া হলো। গাড়ি ছুটে চলল আমার হোটেল অভিমুখে। তরুণ অফিসারটি আমার সঙ্গী হলেন, আর একজন সৈনিক ঘোড়ায় চড়ে আমাদের অনুসরণ করল। বাকিরা ফিরে গেল তাদের ব্যারাকে। আমরা হোটেলে পৌঁছতেই হেড ডেলব্রুক এত তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নেমে আমার সঙ্গে দেখা করতে এলেন যে স্পষ্ট বোঝা যায় তিনি ভীষণ দুশ্চিন্তায় ছিলেন। অফিসারটি আমাকে অভিবাদন করে যখন বিছানায় নিতে চলেছে, তখন আমি তাকে এবং তার সাহসী কমরেডদের আন্তরিক ধন্যবাদ জানালাম। সে খুব সহজ গলায় উত্তর দিল যে সে ভীষণ খুশি হয়েছে এবং অনুসন্ধানকারী দলকে তুষ্ট করার জন্য হেড ডেলব্রুক আগেই সব ব্যবস্থা করেছেন। এই হেয়ালি ভরা কথায় হোটেল পরিচালক হাসলেন এবং অফিসারটি কাজের ওজোর দেখিয়ে বিদায় নিলেন। কিন্তু হেড ডেলব্রুক, আমি জানতে চাইলাম সৈন্যদলের লোকেরা আমাকে কি করে আর কেনই বা খুঁজতে গেল? নিজের কাজের জন্য যেন লজ্জায় কাজ ঝাঁকালেন তিনি। তারপর উত্তর দিলেন, আমার ভাগ্য ভালো যে আমার দলের সেনাপতির কাছ থেকে ছুটি পেয়েছি এবং অনুসন্ধানের জন্য স্বেচ্ছা সৈনিকের দল চাইতে পেরেছি। কিন্তু কি করে জানলেন যে আমি পথ হারিয়েছি? কোচোয়ান তার ভাঙাচোরা গাড়ি নিয়ে এখানে এসেছিল। ঘোড়াগুলো পালিয়ে যাওয়ার পর তার গাড়ি উল্টে যায়। কিন্তু শুধু এই কারণেই তো আর সৈন্যবাহিনী থেকে অনুসন্ধান দল পাঠানো যায় না। না না, আসলে কেচোয়ান আসার আগে আপনি যার অতিথি সেই ভদ্রলোকের কাছ থেকে এই তারটা আমি পাই বলে পকেট থেকে একটা টেলিগ্রাম মেসেজ আমার দিকে এগিয়ে দিলেন এবং আমি পড়লাম, 20-30। আমার অতিথি সম্পর্কে সাবধান, তার নিরাপত্তা আমার কাছে অমূল্য। তার যদি সামান্য কিছুও হয় বা তিনি হারিয়ে যান, তাহলে তাকে খুঁজে বের করে নিরাপত্তা অটুট রাখতে চেষ্টার কোনো ত্রুটি রাখবেন না। ভদ্রলোক ইংরেজ, ফলে ভ্রমণ বিলাসী। তুষার নেকড়ে অন্ধকার রাত প্রায় বিপজ্জনক হয়ে ওঠে। যদি তার বিপদে সামান্যতম আভাসও পান, এক মুহূর্তও নষ্ট করবেন না। আপনার উৎসাহ ও প্রচেষ্টার যথাযথ উত্তর আমার ঐশ্বর্য দেবে। ড্রাকুলা। কাগজটা হাতে নিয়ে মনে হলো ঘরটা আমার চারপাশে ঘুরপাক খাচ্ছে, আর তৎপর হোটেল পরিচালক যদি আমাকে না ধরে ফেলতেন তাহলে আমি হয়তো পড়েই যেতাম। সমস্ত ঘটনার মধ্যে কেমন একটা অদ্ভুত জিনিস রয়েছে এবং সেটা এতই অপার্থিব যে কল্পনা আর দুঃসাধ্য। আমি যেন বিপরীত শক্তির হাতে এক খেলনা হয়ে গিয়েছিলাম। এই চিন্তার আভাসটুকুই আমাকে যেন অসার পঙ্গু করে দিল। নিঃসন্দেহে আমি এক ধরনের রহস্যময় কোনো নিরাপত্তার আশ্রয়ে ছিলাম। এক দূর দেশ থেকে ঠিক সংকট মুহূর্তে এসেছে এক তার বার্তা। তুষার, ঘুম ও নেকড়ে দাঁত থেকে বাঁচিয়ে আমাকে বিপদমুক্ত করেছে।